হ্যালো এসএসসি 25, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। পাশাপাশি কিছু দুশ্চিন্তাও আছে। হয়তো আপনারা চিন্তা করতেছেন টিম এমএস এর পদার্থবিজ্ঞান সাবজেক্টটা কোন টিচার নিবে, কিভাবে নিবে, আপনার এই জর্জরিত অবস্থা থেকে কতটুকু আপনাকে উত্তরণ করতে পারবে, এরকম নানা রকম প্রশ্ন নিয়ে আপনি জর্জরিত। তো আমি সেই জন্যই চলে আসলাম আপনাদের সামনে এই সব প্রশ্নের উত্তর দিতে। তো এই যে আজকে আমরা নিয়ে আসছি এসএসসি 25 এর জন্য পদার্থবিজ্ঞান বিভাগের চ্যাপ্টার 2 গতি বা মোশন নিয়ে। তো এই ক্লাসটি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য আমরা কত সুন্দর একটা গাইডলাইন নিয়ে আসতে পারতেছি এবং টিম এমএস এর ফিজিক্স ডিপার্টমেন্টটা কতটুকু স্ট্রং এবং আপনার জন্য কতটুকু সাফিসিয়েন্ট আপনি আজকের ক্লাসে জাস্টিফাই করে ফেলতে পারবেন। তো আশা করি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা একটু বড় হলেও সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন। আমি ক্লাস শুরু হওয়ার আগেই আপনাদের কমিটমেন্ট দিয়ে রাখতেছি, আপনি ঢাকা বোর্ড হন, দিনাজপুর, বরিশাল, যেই বোর্ডে হন না কেন, আপনার এই পদার্থবিজ্ঞান বিভাগের মাত্র 8টা চ্যাপ্টার পড়িয়ে 6টা সৃজনশীল আমি ইনশাল্লাহ কমন ফেলাই দেব। এই চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে আসতেছে। 6টা সৃজনশীল যদি আপনার কমন পড়তে পারে ইনশাল্লাহ, আশা রাখি আপনার খুব খারাপ অবস্থা থাকলেও আপনি এ প্লাসটা ইনশাল্লাহ ইনশিওর করতে পারবেন। ওকে, তো আগে একটু কোর্স মডিউলটা একটু দেখায় দিই যে আসলে কোন কোন চ্যাপ্টার আমরা পিক করব, কোনটা থেকে কয়টা আসবে, আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেটা একটু আলোচনা করে নিই, তারপর আমি আমার চ্যাপ্টারে চলে যাব। ওকে, তো দেখেন এখানে মোট আমাদের যতগুলো চ্যাপ্টার আছে 14টার ভিতর কয়েকটা চ্যাপ্টার আমি পিক করেছি। তো এখানে প্রথমে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গতি। তারপর আমি নিচে হচ্ছে বল, তারপর না হয়েছে আপনার কাজ, শক্তি, ক্ষমতা। তো আমরা জানি এই 3টা চ্যাপ্টার সবাই সবার সাথে কানেক্টেড। অর্থাৎ আপনি যদি গতির প্রিপারেশন নেন তাহলে বলের প্রিপারেশন নিতে হবে, অথবা আপনি যদি বলের প্রিপারেশন নেন তাহলে গতির প্রিপারেশন আপনাকে নিতেই হবে, নাহলে আপনি পারবেন না। আবার কাজ, ক্ষমতা, শক্তির প্রিপারেশন নেন তাহলে আপনি এই 2টা প্রিপারেশন নিতেই হবে স্যার। ওকে, তো এই 3টার একটা কম্বো প্যাকেজ, কোনোটা ফেলে কোনোটা নিলে আপনার সৃজনশীল আটকানোর সম্ভাবনা থাকবে। ওকে, তো এইটাকে আমরা একটা পার্টে ভাগ করছি। এই 3টা থেকে আমি আশা রাখি আপনাদের 2টি সৃজনশীল মাস্ট বি কমন পড়বে যে কোনো বোর্ডের জন্য। যে কোনো বোর্ডের জন্য এখান থেকে 2টা সৃজনশীল আপনি পাবেনই পাবেন। ওকে, তারপর আসেন আর কোনটা আমরা চ্যাপ্টার পিক করছি। তো এখানে আমরা পিক করছি হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, আলো প্রতিফলন, তারপর আসবে আলোর প্রতিসরণ। ওকে, তো এই আলোর 2টা চ্যাপ্টার থেকে আপনি অবশ্যই একটা সৃজনশীল পাবেন। আপনি যেই বোর্ডের হন না কেন এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল আপনি পাবেন, মাস্ট। এরপর আমরা নিচে হচ্ছে 10 নম্বরে আছে চ্যাপ্টার, ঠিক আছে? হ্যাঁ, 5, 6, 7, 8। ওকে, তো এখানে আসবে আপনার স্থির তড়িৎ, 11 নম্বর অধ্যায় চল তড়িৎ, 12 নম্বর অধ্যায় আমরা পিক করছি হচ্ছে বিদ্যুতের চৌম্বকীয় বা তাড়িৎ চৌম্বকীয়। আপনাদের বইয়ে যেই ল্যাঙ্গুয়েজটাই লেখা আছে আপনি দেখে নেবেন, মেবি এটাই লেখা আছে, বিদ্যুতের চৌম্বকীয় বা তাড়িৎ চৌম্বকীয়, যাই বলেন না কেন, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তো দেখেন এবার অলরেডি তো আপনি 3টা কমন পেয়ে গেছেন। স্যার এই 2টা থেকে না, স্যার এই 3টা চ্যাপ্টার থেকে না, স্যার আপনি অবশ্যই যদি হতবাগা না হন 2টা পাবেনই পাবেন, অবশ্যই পাবেন। তাহলে আমাদের কয়টা কমন হয়ে গেল? অলরেডি 5টা সৃজনশীল যে কোনো বোর্ডের জন্য হয়ে গেল। তো এই 3টা থেকে পাবো 2টা, এই 2টা থেকে পাবো একটা, এখান থেকে পাবো 2টা, আরেকটা বাকি আছে। তো সেটার জন্য আমি বলবো আপনি চ্যাপ্টার 5, 6, 7 এটার মধ্যে সবচেয়ে উত্তম হয় চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 আপনি পিক করবেন, চ্যাপ্টার 7। তো চ্যাপ্টার 7 আমরা জানি তরঙ্গ শব্দ, তরঙ্গ ও শব্দ, তরঙ্গ চ্যাপ্টার যেটা নামে চিনি আর কি, চ্যাপ্টার 7। তো আপনি মাথায় রাখবেন এখান থেকে অবশ্যই ইনশাআল্লাহ একটা পাবেন। ওকে, তো টোটাল চ্যাপ্টার হলো কয়টা? 3, 4, 7,
8টা, 8টা পড়লে কয়টা পাবেন? 6টা। আপনি যেটা বাদও দেন, ধরে নেন এটা আসেও না অথবা আপনি পড়েনও নাই, তাও সমস্যা নেই, আপনি এই কটা চ্যাপ্টার থেকে 5টা পাবেন। আপনার অবস্থা যত খারাপ হোক, আপনি কি এই কটা চ্যাপ্টার পিক করতে পারবেন না যদি আমি ঠিক মতো পড়ায় থাকি? ওকে, তো মেন্টালি প্রিপারেশন হন, সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা এই প্যাকেজগুলো চেষ্টা করব আপনাকে 6টা সৃজনশীল কনফার্ম করে দেওয়ার জন্য। ওকে, তো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, তো আমরা চ্যাপ্টারগুলো অবশ্যই নোট করে নিচ্ছি। এখন দেখেন, আমরা আজকে শুরু করব গতি চ্যাপ্টার দিয়ে। তো প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদেরকে কিভাবে পড়াবো, জাস্ট আপনি শুধু আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করেন, দেখেন গতি কোনো নিয়ে প্রবলেম হয় কিনা। যদি আমি বলতেছি গতি হলো স্যার পুরা পদার্থবিজ্ঞান বিভাগের মেরুদণ্ড বলে থাকি আমি, ব্যাকবোন, এটা সবচেয়ে কঠিন, কারণ এখানে অনেক অনেক ক্যালকুলেশন আছে যেটা আপনি মুখস্থ করে পারবেন না, সিচুয়েশন বুঝে বুঝে আপনার সলভ করে নিয়ে আসতে হবে, যদিও ইকুয়েশন অল্প কয়টা। ওকে, তো এই কঠিনটা যদি আয়ত্ত করতে পারেন স্যার, বাকিগুলো আমি বলে দিলাম আপনাকে এক চুটকিতে আপনি সিলেবাস গুলো গোছাই দিতে পারবো। শুধু এটা একটু স্যাক্রিফাইস করেন, একটু স্যাক্রিফাইস করেন, সব মনোযোগ এখানে 100% দেন, সবকিছু বাদ দিয়ে একটু ভালো মতো স্যাক্রিফাইস করেন, চ্যাপ্টার 2টা গোছায় নেন, বাকিগুলোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ। ওকে, তো আমি আর বাড়তি কথা না বলে আমাদের টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা শুরু করব গতি। তো এবার দেখেন গতির ভিতর কি কি আছে। ওকে ওকে, তো দেখেন গতি চ্যাপ্টারটার প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্থিতি ও গতি কাকে বলে। এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের একটু জেনে নিতে হবে। আমি মুখে বলতেছি, আপনি নোট করে নেন, এগুলো লিখতে গেলে সময় নষ্ট হবে। আমি আমি বলতেছি, আপনি নোট করেন। স্থিতি কি? কোনো বস্তু সময়ের সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতিশীল বলে, আর এই অবস্থাকেই বলে স্থিতি। ওকে, আচ্ছা, গতি কি? কোনো বস্তু যদি সময় সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ সরে যায়, নড়বে, চলবে, ওকে, এরকম যদি হয় যে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হয়, তাহলে ওই বস্তুটাকে বলবো গতিশীল, আর এই অবস্থাকে বলবো কি? গতি। ওকে, যেমন মনে করেন আমি দাঁড়ায় আছি, দেখেন সময় সাপেক্ষে আমি নড়তেছি না, আমি স্থিতিশীল, আর এই অবস্থাকে বলি স্থিতি। আবার দেখেন আমি হাঁটতেছি, সময় সাপেক্ষে অবস্থার পরিবর্তন হচ্ছে, আমি গতিশীল, আর এই অবস্থাকে বলি কি? আমরা গতি। ওকে, তো আশা রাখি এই দুইটা জিনিস আমরা বুঝতে পারছি। এরপর আসেন আরেকটা ওয়ার্ড আপনার কাছে আসবে, স্যার প্রসঙ্গ কাঠামো কি? খুবই ফান্ডামেন্টাল জিনিস এগুলো, এগুলো না জানলে ঝামেলা আছে। প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু কি? আচ্ছা দেখেন, আমি যদি বলি আপনাকে এই এই মার্কারের দূরত্ব কত, তো আপনি বলবেন স্যার কোথা থেকে মাপবো? এই যে কোথা থেকে মাপবেন, এই যে ধরেন আমি বললাম এই লাল মার্কার থেকে কালো মার্কারের দূরত্ব কত, তাহলে এই লাল মার্কারটিকে বলবেন প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম। ওকে, তার মানে এটা সংজ্ঞাটা কি হবে? যে যে বস্তুর সাপেক্ষে, দেখেন যে বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, তাহলে এই বস্তুটাকে বলবেন প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। কেন? ওর সাপেক্ষে আমি ওর দূরত্ব নির্ণয় করছি, ওর সাপেক্ষে আমি এই পতাকার দূরত্ব নির্ণয় করছি, ওর সাপেক্ষে আমি হোয়াইট বোর্ডের দূরত্ব নির্ণয় করছি, তাহলে ওই হবে প্রসঙ্গ কাঠামো। ওকে, যেমন মনে করেন আপনার সাপেক্ষে বললাম, আপনার সাপেক্ষে আপনার বইয়ের দূরত্ব কত, আপনি হবেন প্রসঙ্গ কাঠামো। আবার যদি বলি বইয়ের সাপেক্ষে আপনার দূরত্ব কত, বই হলো প্রসঙ্গ কাঠামো। ওকে, তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াবে? সুন্দর মতো নোট করে নেন। যে বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, তাহলে সেই বস্তুটাকেই বলি আমরা প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ বিন্দু। ওকে, তো সুন্দর মতো নোট করে নিন, পজ করে ভিডিও পজ করে নোট করে নেন। ওকে, এরপরে আসেন, আপনাকে বলবে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ কি? আপেক্ষিক বেগ এটা কি? তো আগে বলে থাকি এটার বিস্তারিত আলোচনা ম্যাথমেটিক্স, অ্যাডভান্স ম্যাথমেটিক্স সম্পূর্ণভাবে ইন্টারমিডিয়েট ভেক্টর চ্যাপ্টারে, তো ওখানে বিস্তারিত ম্যাথমেটিক্স সহকারে আলোচনা করব। 9, 10 বা এসএসসি তে জাস্ট পরিচয়টা করে ছেড়ে দেব, কোনো ম্যাথমেটিক্স করবো না এখানে। ওকে, এখানে অ্যাডভান্স পার্টে যাওয়ার সুযোগ না, কারণ আমাদের টার্গেট শুধু A+ অ্যাচিভ করা। ওকে, আচ্ছা, এরপর দেখেন এখন আপেক্ষিক বেগ। আপেক্ষিক দেখেন তো ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছেন, রিলেটিভ, একজনের সাপেক্ষে আরেকজনের তুলনা করা। যেমন আমি যদি বলি আপনি এখন কেমন আছেন, তো এইটা এক একজনের এক এক অ্যান্সার হবে। কেউ বলবে ভালো আছে, কেউ বলবে খারাপ আছে। কেন?
দেখেন আপনার ভালো থাকা খারাপ থাকা ডিপেন্ড করবে আপনি কার সাথে তুলনা করতেছেন, কার সাথে তুলনা করতেছেন। ওকে, আরো সহজ করে বুঝাই দিই। যদি বলি আপনি গরিব নাকি বড়লোক, দেখেন এটা অ্যান্সার তাহলে কার উপর ডিপেন্ড করবে, আপনি কার সাথে তুলনা করতেছেন। আপনি যদি রাস্তার এক অসহায় গরিব রিক্সাওয়ালা বা মুচিওয়ালার সাথে তুলনা করেন তাহলে আপনি অনেক বড় লোক, আল্লাহ আপনাকে অনেক সুখে রাখছে। আবার যদি আপনি রাস্তার পাশে চলা বিএমডাব্লিউর সাথে তুলনা করেন তাহলে কিন্তু আপনি অনেক গরিব, কারণ আপনি রিক্সায় চলেন, বাসে চলেন। ওকে, আবার বিএমডাব্লিউ ব্যক্তি যদি রাস্তার কোনো পথচারীকে দেখে সে হ্যাপি মনে করবে, না আমি অনেক ভালো আছি। আবার বিএমডাব্লিউ যদি রাস্তার পাশে রোলস রয়েস বা ল্যাম্বরগিনি দিকে তাকায় থাকে তাহলে কিন্তু সে মনে করবে, না আমি অনেক খারাপ অবস্থায় আছি। ওকে, তাহলে দেখেন এই যে ভালো লাগা খারাপ লাগা বড় লোক বা গরিব সব ডিপেন্ড করবে আপনি কার সাথে তুলনা করতেছেন। এইটাকে বলে আপেক্ষিক। বুঝতে পারছি? যেমন আমি যদি বলি আপনি চিকুন না মোটা, ডিপেন্ড করে আপনি কার সাথে কম্পেয়ার করতেছেন। আপনার পাশে যদি হেভি একটা লোক থাকে বলবেন আপনি চিকুন, আবার যদি আপনার পাশে খুব চিকুন কেউ থাকে বলবেন না ওর সাপেক্ষে আপনি মোটা। বুঝতে পারছি? এই জিনিসটাকে বলে আপেক্ষিক। তো এখন দেখেন এখানে বলছে আপেক্ষিক বেগ, তাহলে বেগটা হলো আপেক্ষিক, একজনের সাপেক্ষে তুলনা করা। যেমন ধরে নেন, সুন্দর মতো উদাহরণটা বুঝাই দিই। আপনি বাসের ভিতর আছেন, তো বাসের ভিতর থেকে আপনি আপনার পাশের প্যাসেঞ্জারের দিকে তাকালেন, তো আপনি দেখলেন কি সে বসে আছে। ওকে, কিন্তু আপনি যখন রাস্তার পাশে ডান পাশে তাকালেন জানালা দিয়ে দেখলেন গাছ উল্টো দিকে দৌড় দিচ্ছে, কেন? আপনি সামনের দিকে যাচ্ছে, তাহলে আপনার কাছে মনে হচ্ছে গাছ উল্টো দিকে যাচ্ছে। কিন্তু রাস্তার পাশে যে দাঁড়ায় আছে, রাস্তার পাশে যে দাঁড়ায় আছে সে তো গাছকে দেখবে গাছ দাঁড়াই আছে। দেখেন তো দুই রকমের ঘটনা না? দেখেন রাস্তার পাশে যে দাঁড়ায় আছে সে দেখবে গাছ স্টপ বসে আছে। আবার আমি বাস থেকে চলন্ত বাসের দিকে তাকাবো দেখবো গাছ উল্টা দিকে দৌড় দিচ্ছে। এই জিনিসটাকে বলে আপেক্ষিক। যা আপনি দেখতেছেন গাছ গতিশীল, রাস্তার পাশে লোক দেখতেছে গাছ বসে আছে স্থির। ওকে, আরো একটা উদাহরণ দিই, সুন্দর মতো উদাহরণ দিই। ধরে নেন এই যে আমি দাঁড়ায় আছি, ধরেন আমি দাঁড়ায় আছি, আপনি এখান থেকে দেখতেছেন, তাহলে আমি আর আপনি দুইজনই স্থির, কেন? আপনি দেখতেছেন আমি দাঁড়ায় আছি। কিন্তু এখন যদি সাপোজ জাস্ট ইমেজিন চার থেকে কেউ আমাকে জুম করে যদি কেউ দেখে, দেখবে আমি গতিশীল, কেন? আমি তো পৃথিবী, দেখেন পৃথিবীতে ঘুরতেছে, তাহলে আমিও তো ঘুরতেছি। এটা তো আমার পাশের রেফারেন্স, মানে আমি আমার পাশে যে আছে সে তো এটা ফিল করতে পারবে না, কেন? আমরা দুজনে তো একই কাঠামোতে আছি, একই পৃথিবীতে আছে, আমার যে অবস্থা ওর সেই অবস্থা, কিন্তু চার থেকে দেখলে আমি গতিশীল। তা দেখেন বেগটা কিন্তু আসলে আপেক্ষিক। তোমার সাপেক্ষে আমি স্থির, চার থেকে যে দেখতেছে আমি ঘুরতেছি, তাহলে দুনিয়ার সবকিছু আপেক্ষিক, কোনো কিছুই স্থির না, কোনো কিছুই চরম না। অর্থাৎ তুমি যদি কাউকে দেখো গতিশীল, তোমার কাছে গতিশীল আরেকজনের কাছে স্থির মনে হইতেই পারে। আবার তুমি যদি কাউকে দেখো স্থির, তোমার কাছে স্থির মনে হইতেছে আরেকজনের কাছে গতিশীল মনেও হইতে পারে। এক একজনের কাছে এক এক রকম হবে। এই জন্য এই পুরো পৃথিবীটাই মাথা রাখবে, এই মহাজগতে সবকিছু আপেক্ষিক, কোনো কিছু ফিক না, সবকিছু ফেক, সবকিছু ফেক। তোমার কাছে মনে হয়েছে বাস্তবের কোনো কিছু না। বুঝতে পারছি? দুনিয়াটা রহস্যময়, দুনিয়াটা হচ্ছে ফেক জায়গা, মৃত্যুর পরে আসল জায়গাটা পাবা। যাই হোক, তো এখন দেখেন তাহলে এখানে বলছে আপেক্ষিক বেগ, তার মানে কি বলবো? আপেক্ষিক বেগ মানে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ নির্ণয় করা। কিভাবে নির্ণয় করবো জানি না, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো ভেক্টরে, আমরা জাস্ট এখানে সংজ্ঞাটা শিখবো। বুঝতে পারছি? তাহলে এখন যদি সংজ্ঞা আসে আপেক্ষিক বেগ কি, তা আপনি কি বলবেন? যে একজনের সাপেক্ষে বা একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর বেগ নির্ণয় করাকেই আপেক্ষিক বেগ বলে। সংজ্ঞাটা নোট ডাউন করে নিন। তারপর আরেকটা জিনিস বলবে, দেখাও যে বা প্রমাণ করো যে, বা এইভাবে বলবে ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করো? যে পৃথিবীর সমস্ত বেগই আপেক্ষিক, কোনো কিছুই চরম নয়, কোনো কিছুই পরম নয়। তো আমি মুখে যে উদাহরণগুলো দিছি এগুলো আপনি ব্যাখ্যা দিয়ে দিবেন। কি? যে ধরে নেন আপনি পৃথিবীতে একজন দাঁড়া আছে, তার কাছে মনে হচ্ছে স্থির, কিন্তু চাঁদ থেকে যে দেখবে সে দেখবে পৃথিবী ঘুরতেছে, সেও ঘুরতেছে। তাহলে চাঁদের ব্যক্তি সাপেক্ষে ও হচ্ছে গতিশীল, পৃথিবীর ব্যক্তি সাপেক্ষে ও হবে স্থির। তাহলে কেউ গতিশীল না স্থির, এটি সম্পূর্ণ আপেক্ষিক। যে যে দেখবে সে কোন কাঠামোতে আছে এটার উপর ডিপেন্ড করবে। সব যদি একই কাঠামোতে থাকে সব এক দেখবেন, কিন্তু কেউ যদি দাঁড়ায় থাকি, কেউ যদি বাসে থাকি, কেউ যদি রিক্সায় থাকি, কেউ যদি ট্রাকে থাকি, এক একজন এক এক বেগে দেখবে। ওকে, এই জিনিসটাকে সুন্দর সামারি করে নোট ডাউন করে নেবেন। বুঝতে পারছেন? ওকে, তো এই হচ্ছে আপনার খুব ফান্ডামেন্টাল কিছু ধারণা। আশা রাখি আমার কথাগুলো পজ করে আপনার নোট করে নিছেন। এখন আসেন কিছু ছোট ছোট সংজ্ঞা শিখে নিই, যে গতি কয় প্রকার। আমাদের বইতে আছে, বা মানে এসএসসি বইতে আছে, যতটুকু মনে পড়ে যে 4-5 ধরনের প্রকার লিখছে। যে এক হচ্ছে সরল রৈখিক গতি,
সরল রৈখিক গতি। তো এখন যে সংজ্ঞাগুলো দেখবো এগুলো 1 মার্কসের জন্য তো আসেই, প্লাস প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে। কিভাবে আসে আমি দেখাইতেছি। তো সরল রৈখিক গতি এটা কি আগে, তো টার্ম দেখে বুঝতে পারতেছেন যে সকল বস্তু সরল রেখা বরাবর গতিশীল থাকে তাকে সরল রৈখিক গতি বলে। ওকে, যেমন দেখেন এই দেখেন, এই যে আমি হাঁটতেছি সরল রেখা বরাবর, সরল রৈখিক গতি। এই দেখেন ও যাচ্ছে সরল রৈখিক গতি, ও পড়তেছে সরল রৈখিক গতি, উপরে যাচ্ছে সরল রৈখিক গতি। ওকে, স্ট্রেট লাইন হবে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন যে চলন গতি কি, চলন গতি। দেখেন চলন গতি এটা খুব একটা কঠিন জিনিস না। সাপোজ ধরে নেন এই মার্কারটা এইভাবে যাচ্ছে, ধরে নেন, তাহলে এটা সরলরৈখিক গতি। কেন? সরলরেখা বরাবর যাচ্ছে। প্লাস আরেকটা বৈশিষ্ট্য দেখেন, ও প্রত্যেকটা কণা মানে এই পদার্থের যতগুলো কণা আছে সব কিন্তু এই দিকেই যাচ্ছে, এই দিকেই যাচ্ছে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। দেখেন সকল কণা সমান সময়ে সমান দূরত্ব একই দিকে অতিক্রম করতেছে। তাহলে এই ধরনের গতিটাকে বলবে চলন গতি। কি বলবে? চলন গতি। আবার বলতেছি, কোন একটা কণা, কোন একটা বস্তুর প্রতিটি কণা নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে আমরা বলবো চলন গতি। এখন চলন গতি কিন্তু আবার সরলরৈখিক গতি হইতে পারে। কেন? দেখেন ও যদি সরল রেখা বরাবর যায় তো এটা সরলরৈখিক গতি। ওকে ওকে, আচ্ছা এরপরে দেখেন আপনাকে বলবে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এই লাস্টে যেগুলো দেখবো, ঘূর্ণন গতি বলছে আপনার বইতে। ঘূর্ণন গতি কাকে বলে? আচ্ছা, ঘূর্ণন গতির সংজ্ঞাটা মুখে বলে নোট ডাউন করে নিয়ে। ঘূর্ণন গতি হচ্ছে যে কোনো বস্তু ঘুরবে, এই তো একটু ডিফারেন্স আছে, যে কোনো একটা বস্তু আরেকটা বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার চারপাশে ঘুরবে। যদি এরকম হয় তাহলে তাকে ঘূর্ণন গতি বলে। দেখেন একটু বুঝাই দিই, ধরেন এই বস্তুকে কেন্দ্র করে এই দূরত্বে এইখানে আরেকটা বড় বস্তু আছে, এই বড় বস্তুটা সর্বদা সর্বদা এই ধরে নেন আর দূরত্ব বজায় রেখে তার চারপাশে ঘুরতেছে, ধরে নেন তার চারপাশে ঘুরতেছে। ওকে, তাহলে এই ধরনের ঘূর্ণনকে আমরা বলবো কি? ঘূর্ণন গতি। তার সংজ্ঞা কাকে বলে? কোন একটা বস্তু আরেকটা বস্তুকে বা বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, আমি তো অনেক লাউডলি বলছি, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তার চারপাশে যদি ঘুরে তখন তাকে বলবো ঘূর্ণন গতি। তার মানে নির্দিষ্ট দূরত্ব আপনার বজায় রাখতেই হবে, না হলে কিন্তু ঘূর্ণন গতি হবে না। ওকে, যেমন আপনাকে বলতেছি, আপনি যদি এখন বলেন স্যার ধরে নেন এটা হচ্ছে আপনার সূর্য, এটা হচ্ছে কি আপনার সূর্য, এই সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে পৃথিবী ঘুরতেছে। এখন আমাদের অনেকের ভুল ধারণা আছে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে বৃত্তাকার পথে ঘুরে, কতটা ভুল। আমরা ইন্টারমিডিয়েট মহাকর্ষ অভিকর্ষে দেখবো কেপলারের সূত্র, ও বলছে না পৃথিবী সূর্যের চারপাশে, শুধু পৃথিবী না যে কোনো গ্রহ সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরে। একটু ওয়ার্ডটা লেখা নেন, উপবৃত্তাকার, আমি তাও লিখে দিচ্ছি, উপবৃত্তাকার। এটা ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্সে তুমি পাবা, উপবৃত্তাকার, পরাবৃত্তাকার, অধিবৃত্তাকার, ওকে অনেক কিছু আসবে। তো মাথা রাখবেন পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে কি পথে ঘুরতেছে? উপবৃত্তাকার। আর বৃত্তাকার বলবেন না, এটা ভুল ধারণা। কেপলার বলছে, কে বলছে এটা? বিজ্ঞানী কেপলার, বিজ্ঞানী কেপলার, লেখা রাখতে পারে। এখন দেখেন উপবৃত্তাকার দেখতে কিরকম, ব্যাপারটা আসলে এরকম, দেখেন স্যার এই যে এরকম, এই হচ্ছে আপনার ঘটনা, দেখেন এই হচ্ছে আপনার ঘটনা, এই হচ্ছে পৃথিবী। দেখেন এক একটা জায়গায় দূরত্ব হবে এক এক রকম, দেখেন এক একটা জায়গায় দূরত্ব এক এক রকম, দূরত্ব বাড়তেছে কমতেছে। ওকে, তাহলে এখন দেখেন সূর্যের চারপাশে তো পৃথিবী ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে। আমরা জানি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে আসার গতিকে বলে বার্ষিক গতি। কি বলে এটাকে স্যার? বার্ষিক গতি। কারণ এই ঘূর্ণনের উপরে আমরা বছর নির্ণয় করি, এই জন্য এটাকে বার্ষিক গতি বলে। তাহলে এখন বলেন এই যে পৃথিবী সূর্যের চারপাশে যে ঘুরতেছে, অর্থাৎ বার্ষিক গতি কি ঘূর্ণন গতি হবে? কখনো না, ঘুরলেই ঘূর্ণন গতি হবে না। কেন? তার এক একটা জায়গায় দূরত্ব তো এক এক রকম, দেখেন এখানে দূরত্ব তারও কম, বুঝতে পারছি? তার মানে এখানে চিত্রটা একটু ভুল হয়েছে, আমি একটু সহজ করে দিই।
মানে কারণ এটা অনেকে দেখবে, তো তো অনেকে বলবে স্যার ভুল পড়ায় দিছে। তো সূর্য আসলে একদম মাঝখানে থাকে না, এটা থাকে হচ্ছে আপনার উপবৃত্তাকার পথের ফোকাসে থাকে। ওকে, তো ফোকাস কি এটা আপনার জানার দরকার নাই, যেহেতু এটা ওপেন লেকচার, ফ্রি লেকচার, অনেকেই দেখে বলবে যে আমি ভুল পড়াইছি, এই জন্য এটা সংশোধন করে নিলাম। যে এরকম পথে ঘুরে দেখেন, এখানে সর্বোচ্চ দূরত্ব কমতে 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 তাকায় দেখেন এটা আসবে সর্বনিম্ন দূরত্ব। এই যেখানে সর্বনিম্ন দূরত্ব, সর্বোচ্চ দূরত্ব, তো এক এক জায়গায় এক এক দূরত্ব আসবে। তো দূরত্ব কত, এখানে বেগ কত, এগুলো সব আমরা কেপলারের সূত্র সাহায্যে দেখে নিব। ওকে, অনেক বিস্তারিত, অনেক মানে শুধু ইন্টারমিডিয়েট এইটার উপর তুমি 1.5 ঘন্টা লেকচার পাবা, কেপলারের শুধু 1.5 ঘন্টার একটা লেকচার। ওকে, তো যাই হোক, তো এখন দেখো তাহলে আমরা বুঝে ফেলাম, হ্যাঁ পৃথিবীর চারপাশে, সরি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, যাকে বলি বার্ষিক গতি। এটি ঘূর্ণন গতি নয়, এটি ঘূর্ণন গতি নয়, নোট করে নিয়েন, এটা ঘূর্ণন গতি নয়। কেন, ব্যাখ্যা দিবেন যে সূর্য থেকে পৃথিবীর সমস্ত জায়গায় দূরত্ব এক নয়। কেন এক নয়, সে উপবৃত্তাকার পথে ঘুরে। লজিক ক্লিয়ার? ওকে, এরপর আসেন আহ্নিক গতি কি। আহ্নিক গতি কি স্যার, এইগুলো ভালো মতো বুঝেন, আমি কিন্তু আপনার সব এমসিকিউ সলভ করে দিতেছি। আপনার কিন্তু এমসিকিউ হয়ে যাইতেছে, নিজেও বুঝতেছেন না, জাস্ট কনসেপ্ট গুলো ব্রেনে সেট করে রাখেন। তো দেখেন আহ্নিক গতি কি, আহ্নিক গতি হচ্ছে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে যে ঘুরতেছে, নিজে নিজে যে ঘুরতেছে। কারণ পৃথিবীতে দুইটা ঘূর্ণন, আহ্নিক নিজের ঘূর্ণন, আরেকটা হচ্ছে সূর্যের চারপাশে ঘুরবে, তাহলে একসাথে তার দুইটা ঘূর্ণন আছে। আহ্নিক ঘূর্ণনটা কিভাবে নির্ণয় করি, ওই যে চাঁদ 24 ঘন্টা পর পর দেখি, আহ্নিক গতি। আর সূর্য, এই দেখেন সূর্যের চারপাশে 365 দিন পর আবার আগের জায়গায় আসবে। ওকে, এই দুইটা জিনিস মাথায় রাখবেন। এবার দেখেন তাহলে আহ্নিক গতি কি ঘূর্ণন গতি? অবশ্যই। কেন, দেখেন তো, আপনি ধরে নেন এই যে পৃথিবীর উপরে আছে, আপনি এই জায়গাটা আছেন, মনে করেন আপনি দাঁড়ায় আছেন, আপনি তো সূর্যের চারপাশে ঘুরতেছেন, এই দেখেন আপনি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তো ঘুরবেন। কারণ আপনার পৃথিবীর এই কেন্দ্র থেকে আপনার দূরত্ব তো কখনো চেঞ্জ হবে না। সেই দেখেন, এই দেখেন পৃথিবী ঘুরতেছে, আপনি ঘুরতেছেন, দূরত্ব কিন্তু ফিক্সড, দূরত্ব কিন্তু ফিক্সড। যেহেতু দূরত্ব ফিক্সড, তাহলে কি বলে দিতে পারবেন, এটা কি গতি, এটা কি গতি, নোট ডাউন করে নেন, এটা কি গতি, ঘূর্ণন গতি। তাহলে পৃথিবীর আহ্নিক গতি ঘূর্ণন গতি, বার্ষিক গতি ঘূর্ণন গতি নয়, ব্যাখ্যা করো। স্যার এটা আমি মুখে যা বলছি আপনার খাতায় লিখে দিয়ে আসতে পারবেন না সুন্দর মতো? ওকে, তো ভিডিও পজ করে নোট করে নেন, দ্রুত নোট করে নেন। ওকে, তো এই ছিল আপনাদের ঘূর্ণন গতির ধারণা। তো আরেকটা উদাহরণ দিতে পারি, ধরে নেন ঘড়ির কাঁটার সেকেন্ডে কাঁটা গতি, এটা কি ঘূর্ণন গতি হবে? দেখেন তো, এই যে সেকেন্ডে কাঁটা ঘুরতেছে, অবশ্যই ঘূর্ণন গতি। কেন, সেকেন্ডে কাঁটার যে দৈর্ঘ্য এটা তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তাহলে সেকেন্ডে কাঁটার গতি, মিনিট, ঘন্টা, এগুলো সবগুলো কি হবে, ঘূর্ণন গতি। কেন, দূরত্ব ফিক্সড। এরপর যদি বলে ফ্যানের পাখার গতি, একটু চিন্তা করেন তো, ফ্যানের পাখা যে ঘুরতেছে তার দূরত্ব কি চেঞ্জ হচ্ছে? কখনো না। তাহলে এগুলো সব ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি কিনা শুধু বেনে মাথা রাখবেন, ঘুরলেই হবে না, দূরত্ব ফিক্স থাকলে ঘূর্ণন গতি, আর দূরত্ব ফিক্স না থাকলে সে ঘূর্ণন গতি নয়। ওকে, আশা করি লজিকটা বুঝতে পারছি, এমসিকিউ আসলে সলভ করে দিতে পারবেন। এরপরে আসেন যে আপনাকে যদি বলে এই পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি কাকে বলে? খুবই কমন, আমরা অনেকে না বুঝা পড়ি, বুঝা পড়লে সংজ্ঞা মনে রাখার দরকারই নেই, অটোমেটিক ব্রেনে আসবে, অটোমেটিক। দেখেন পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা বিশেষ গতি, যে সাপোজ ধরে নেন কোন একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, তো বৃত্তাকার পথ হইতে হবে এমন কোনো কথা নেই, কারণ যদি নির্দিষ্ট দূরত্ব হয় তাহলে তো ঘূর্ণন, সে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখাও ঘুরলেও সমস্যা নাই, নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখলেও কোনো সমস্যা নেই, মানে ঘুরলেই হলো এরকম একটা বস্তু। ধরে নেন সে এখান থেকে যাত্রা আরম্ভ করছে, ধরে নেন এখান থেকে যাত্রা আরম্ভ করছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে সেকেন্ডের কাটা। কিসের কাটা? সেকেন্ডের কাটা। দেখেন সংজ্ঞাটা বুঝেন আগে, পরে মুখস্থ করেন। এটা হচ্ছে আপনার সেকেন্ডের কাটা। তো এই সেকেন্ডের কাটাটা এই 12 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে আসলো, কারণ এখানে তো আছে 1 2। আমরা জানি এখান থেকে এখানে আসলে কয় সেকেন্ড, 15 সেকেন্ড। কয় সেকেন্ড? 15 সেকেন্ড। তা ভালো মতো খেয়াল করেন তো, সে এইখানে আসলো, কয় সেকেন্ড আসছে? 15 সেকেন্ড। আবার ঘুরলো, এইখানে আসলো, দেখেন তো 12 নম্বর পজিশন থেকে আবার কত সেকেন্ড পর আসবে? আবার 15 সেকেন্ড। আবার ঘুরলে কি হবে? আবার 15 সেকেন্ড। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস মেনটেন করছে,
যে এই বস্তুটা তার ঘূর্ণন পথের কোনো একটা বিন্দুকে দেখেন সর্বদা নির্দিষ্ট দিক থেকেই, এই দিক থেকেই কয় সেকেন্ড পর পর, 15 সেকেন্ড পর পর অতিক্রম করতেছে। তাহলে কয়টা বৈশিষ্ট্য? দুইটা। নির্দিষ্ট দিক থেকে করবে প্লাস নির্দিষ্ট সময় পর পর করবে, মানে দিকও চেঞ্জ করতে পারবে না, সময় চেঞ্জ করতে পারবে না। যদি এরকম ঘূর্ণন গতি হয়, যদি হয়, তাহলে এই গতিটাকে আপনি বলবেন কি? পর্যাবৃত্ত গতি। কি বলবেন? পর্যাবৃত্ত গতি। তাহলে কি বলবেন? সংজ্ঞাটা কি বলবেন? যে কোনো একটা ঘূর্ণায়মান বস্তু, আগেই বলে দিতে হবে ঘূর্ণায়মান। ওকে, তাহলে কোন একটা ঘূর্ণায়মান বস্তু তার গতি পথের কোন একটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করলেই ওই বস্তুর গতিকেই বলে পর্যাবৃত্ত গতি। সংজ্ঞাটা পজ করে নোট করে নেন। তাহলে এই পর্যাবৃত্ত গতি থেকে আমরা দুইটা বিশেষ বৈশিষ্ট্য পাইছি। এক, নির্দিষ্ট দিক থেকে করতে হবে, নির্দিষ্ট দিক ও নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিক ও নির্দিষ্ট সময়, এই দুইটা বৈশিষ্ট্য যে মেনটেন করবে তাকেই বলবেন হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতি ঘূর্ণন গতি হইতেও পারে, না হইতে পারে। কেন? যদি দেখেন দূরত্ব ফিক্সড, তাহলে বলবেন এটাও ঘূর্ণন গতি, সমস্যা কি? আর যদি দেখেন না দূরত্ব ফিক্সড না, তাহলে এটা ঘূর্ণন গতি নয়। যেমন আবার আমি উদাহরণটা টানতেছি, ধরে নেন এই সূর্য এখানে আছে, সূর্য সান, এখান থেকে পৃথিবী আর্থ পৃথিবী ঘুরবে, আমরা জানি কি পথে জানি ঘুরে? উপবৃত্তাকার পথে ঘুরে, উপবৃত্তাকার পথে ঘুরে। ওকে, এভাবে ঘুরতেছে ধরে নেন। তো আমরা তো দেখতেছি এক এক জায়গায় দূরত্ব কি হবে? এক এক রকম, এক এক রকম। ওকে, তো এখন দেখেন তো, যেহেতু সেইভাবে ঘুরতেছে, নির্দিষ্ট দিক থেকে ধরে নিলাম সেইভাবে ঘুরতেছে, তাহলে আমরা বলতে পারি এটা ঘূর্ণন গতি নয়। কেন? দূরত্ব বজায় রাখে নাই। ওকে, কিন্তু এটা কি পর্যাবৃত্ত গতি? দেখি এবার দেখেন তো, পৃথিবী ধরেন এখান থেকে যাত্রা আরম্ভ করছে, পুরাটা ঘুরে আবার এখানে আসবে কয়দিন পর? 365 দিন বা 1 বছর পর। আবার ঘুরে আসলো 1 বছর, আবার ঘুরে আসলো 1 বছর। তার মানে দেখেন এইটাকে নির্দিষ্ট দিক থেকেই করছে এবং নির্দিষ্ট সময় পর পরই করছে, নির্দিষ্ট সময় পর পরই করছে, 365 দিন পর পরই করছে। যেহেতু 365 দিন পর পর করছে, নির্দিষ্ট দিক থেকে করছে, তাহলে আমরা বলতে পারি এই ঘূর্ণন গতিটা পর্যাবৃত্ত গতি। তাহলে বার্ষিক গতি কিন্তু পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি না। সে ঘুরতেছে তাও ঘূর্ণন না। কেন? দূরত্ব বজায় রাখতেছে না। পর্যাবৃত্ত গতি কেন? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে করতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমি পেয়ে গেলাম বার্ষিক গতি। বার্ষিক গতি, এমসি গুলো মাথায় রেখেন, বার্ষিক গতি পর্যাবৃত্ত গতি। জাস্ট টিক চিহ্ন দিলাম, আপনারা নোট করে নিন। পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি না। এরপর আসেন, আচ্ছা আহ্নিক গতি তাহলে কি? আহ্নিক তো আমরা দেখছিলাম ঘূর্ণন গতি, তো এটা লিখে দিতে পারি, এটা পর্যাবৃত্ত গতি কিন্তু ঘূর্ণন নয়। ওকে, পর্যাবৃত্ত ঠিক আছে কিন্তু ঘূর্ণন না, নোট করে নিন পর্যাবৃত্ত। এবার আসেন আহ্নিক গতি। আহ্নিক গতি দেখেন নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে। যেমন চাঁদকে আপনি 24 ঘন্টা পর পরই ওই জায়গাটাই দেখবেন, সূর্যকে আপনি নির্দিষ্ট সময় পর পরই ওই জায়গা থেকে উদিত হইতে দেখবেন, 24 ঘন্টা পর পর একদিন। ওকে, তাহলে বুঝতে পারলাম, হ্যাঁ ও পর্যাবৃত্ত গতি, ও পর্যাবৃত্ত গতি। কেন পর্যাবৃত্ত? সে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে আসে। নাম্বার 2, সে ঘূর্ণন গতিও, সে ঘূর্ণন গতিও। কেন? সে দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। পৃথিবীর উপর যে আছে সে নির্দিষ্ট দূরত্ব, তার ব্যাসার্ধ বাড়বেও না কমবেও না। ওকে, এই দুইটা জিনিস একটু মাথায় রেখেন, পার্থক্যগুলো নোট করে দিচ্ছি, তো একটা স্ক্রিনশট দিয়ে নোট করে নিন। ওকে ওকে, এরপর আসেন পর্যাবৃত্ত গতি। আমাদের আইডিয়া হয়ে গেছে যে এই দুইটা বৈশিষ্ট্য যার ভিতর থাকবে সেই পর্যাবৃত্ত গতি। ওকে, এখন আসেন পর্যাবৃত্ত গতি কিন্তু তার ভিতর আরেকটা বিশেষ গতি আছে, যাকে আমরা এখন নতুন একটা আলাদা নাম দিব। দেখেন দেখেন সেটাকে, সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি।
সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে, তো সরল ছন্দিত স্পন্দন গতি এটা হয়তো আপনার বইতে শুধু স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি এরকম একটা কিছু লিখছে, বাট মেইন ল্যাঙ্গুয়েজ বা মেইন পরিচয় হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, ইংলিশে বলে সিম্পল হারমোনিক মোশন। স্যার ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপারে এই সিম্পল হারমোনিক মোশন নিয়ে একটা ফুল চ্যাপ্টার আছে, পুরো একটা ফুল অধ্যায় শুধু ওরে নিয়ে আলোচনা করা হয়েছে ফার্স্ট পেপারে। ওকে, তো অনেক বিস্তারিত একটা আলোচনা, বিশাল একটা জিনিস, এখানে জাস্ট সংজ্ঞাটা শিখে আমরা ছেড়ে দিব। ওকে, তো দেখেন, তো সরল ছন্দিত স্পন্দন গতি কি মাথায় রাখবেন, এই সরল ছন্দিত স্পন্দন গতি হচ্ছে স্যার এক প্রকার পর্যাবৃত্ত গতি। এক প্রকার কি গতি? পর্যাবৃত্ত গতি। তার মানে সরল ছন্দিত স্পন্দন গতিও পর্যাবৃত্ত গতি। তো কেন আলাদা করলাম? দেখেন ওর ভিতরে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেজন্য আলাদা করতে হয়েছে। ওকে, তো দেখেন সেই জিনিসটা কি, তার আগে আবার একটু চিন্তা করি, এই ও তো পর্যাবৃত্ত গতি, তাহলে ওর ভিতরে এই দুইটা বৈশিষ্ট্য আছে। তাহলে এই ছন্দিত স্পন্দন গতির ভিতরে এই বৈশিষ্ট্য আছে কি, নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, এটা তো আছেই, প্লাস একটা নতুন বৈশিষ্ট্য, সেটা কি দেখেন পর্যায়কালের পর্যায়কাল। আচ্ছা আগে একটু পর্যায়কাল জিনিসটা কি বুঝে নি, আমি জানি না আসলে জানেন কিনা এগুলো, তারপর ধরে নি আপনি কিছুই জানেন না, আমি একটু এক্সপ্লেন করি। পর্যায়কাল, পর্যায়কাল মানে হচ্ছে কোন একটা বস্তু যেখান থেকে যাত্রা আরম্ভ করছে, ঘুরে ঘুরে যদি আবার আগের জায়গায় আসে, এই যে দেখেন গেছে প্লাস আগের জায়গায় আসছে, এই মোট সময়টাকে বলে পর্যায়কাল। যেমন ধরে নেন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, এই পুরা পথ ঘুরে আবার এখানে আসতে স্যার একটা সময় লাগবে না স্যার, এই সময়টাকে বলতেছি পর্যায়কাল। যে এই একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। সংজ্ঞাটা আবার বলতেছি, পজ করে নোট করে নেন, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে ওই বস্তুর পর্যায়কাল বলে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে পূর্ণ স্পন্দন কি? দেখেন কোনো বস্তু যে জায়গায় আছে তার সম্পূর্ণ পথ ঘুরে আবার যদি আগের জায়গায় আসে তাকে বলে পূর্ণ স্পন্দন, আর যদি সমগ্র পথের অর্ধেক যায় তাকে বলে অর্ধ স্পন্দন। ওকে, পুরোটা ঘুরলে পূর্ণ স্পন্দন, অর্ধেক ঘুরলে অর্ধ স্পন্দন। বুঝতে পারছি? আচ্ছা, তা পর্যায়কাল আমার কমপ্লিট। এখন আসেন এই যে পর্যায়কাল বলতেছি, দেখেন সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করি। একটা সরল দোলক নিই, কি নিলাম? একটা সরল দোলক। সরল দোলক কি? একটা রশির ভিতর একটা ছোট্ট একটা পাথর ঝুলাই দিবেন, এটারে সরল দোলক বলে। টাইনা দেন, দেখেন তো এইভাবে দুলবে, কোন কাইন্ড অফ দোলনা, দোলনার মতো। কি হবে দেখেন, আপনি এখানে টেনে দিলেন, টেনে দিলেন, টেনে ছেড়ে দিলেন, ছেড়ে দিলে কি হবে দেখেন তো, সেই দিকে আসবে, এসে আবার এখানে আসবে, থেমে যাবে, আবার এখানে যাবে। ওকে, তো দেখেন আপনি এখান থেকে শুরু করছেন, তাহলে এখানে সে গেল আবার আসলো, এই পুরো সময়টাকে বলি পর্যায়কাল। কি বলি? পর্যায়কাল। এখন দেখেন তো এই পর্যায়কালের অর্ধেক গেছে দেখেন এদিকে, পর্যায়কালের অর্ধেক সময় সে শুধু এদিকেই গেছে, আর বাকি অর্ধেক স্যার এইদিকেই গেছে, তাই না? এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এইটার আলাদা করছি আমি। কি? পর্যায়কালের অর্ধেক একদিকে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে যদি যায় তখন তাকে বলে সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে, পরিচয়গুলো বুঝতে পারছে আশা করি। তো একটু দেখেন, আবার সংজ্ঞাটা রিপিট করতেছি। সংজ্ঞাটা কিভাবে দিবেন লিখবেন, পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে সকল কণা, আবার বলতেছি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে কণা পর্যায়কালের অর্ধেক একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক তার বিপরীত দিকে গতিশীল থাকে, তাহলে তাকে সরল ছন্দিত স্পন্দন গতি বলে। বা আপনার বইতে হয়তো শুধু স্পন্দন গতি লেখছে, একই জিনিস। ওকে, তো ভিডিও পজ করে সংজ্ঞাটা সুন্দর মতো নোট করে নাও। তাহলে ওর ভিতর এই বৈশিষ্ট্য দুইটা তো আছে, প্লাস অর্ধেক একদিকে, বাকি অর্ধেক আরেক দিকে। ওকে, যেমন উদাহরণ কি দিবেন নোট ডাউন করে নেন। উদাহরণ দিবেন সরল দোলক, উদাহরণ দিবেন দোলনা, দোলনা, এগুলো সব সরল ছন্দিত স্পন্দন গতি। তারপর আপনি উদাহরণ দিতে পারেন কি, আমাদের হার্টবিট, হার্টবিট দেখেন অর্ধেক পাঞ্চ যেদিকে, বাকি অর্ধেক এদিকে, অর্ধেকের দিকে, অর্ধেকের দিকে। ওকে, তারপর হৃৎপিণ্ডের স্পন্দন যেটা বললাম। তারপর আরো উদাহরণ দিতে পারেন, সাপোজ কি বলেন গাড়ির পিস্টন, ইঞ্জিনের পিস্টন, অর্ধেকের দিকে, অর্ধেকের দিকে, অর্ধেকের দিকে, অর্ধেকের দিকে। ওকে, তারপর বলতে পারেন সুর শলাকা, এই যে সুর শলাকা,
সুরশলাকা দেখতে আসলে এরকম স্যার, ওয়াই আকৃতির মতো, এগুলো আপনার ল্যাবে পাবেন। এরকম সুরশলাকে মনে করেন আঘাত করলে তো স্যার এরকম ভাবে কাঁপবে। দেখেন দেখেন, অর্ধেকের দিকে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে অর্ধেকের দিকে, এগুলো কি বলবেন, কি বলবেন? সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে, তো আমি আবার বলতেছি, ইন্টারমিডিয়েট তো আরো জটিল জটিল সিচুয়েশন আসবে। যেমন একটু বুঝাই দিই, দেখেন তাইলে আপনার ব্রেনটা এক্সপ্লোর হবে যে ইন্টারমিডিয়েট কি আসতে যাচ্ছে। এরকম একটা মনে করেন স্প্রিং আপনাকে ঝুলাই দিবে, ঝুলাই দিয়ে এইখানে একটা বস্তু রেখে দিবে, এখানে আবার পানিতে ডুবাই দিবে, পানিতে ডুবাই দিবে, ডুবাই দেওয়ার পর বলবে এই একটু টান দেন, টান দিয়ে ছেড়ে দিছে, এই যে অসিলেট হলো, এই যে অসিলেট হলো, বলবে এটা পর্যায়কাল ব্যয় করো। ওকে, এরকম ভয়ানক সিচুয়েশন আসবে, এর চেয়ে ভয়ানক জিনিসগুলো আসবে। তো আগের থেকে একটু পরিচয় জানা নেন, আমরা ইন্টারমিডিয়েট ইনশাল্লাহ অবশ্যই এগুলো বিস্তারিত দেখব। তো সংখ্যাটা সুন্দর মতো পজ করে নোট করে নেন। তো আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে নিছেন। এই 4টা বৈশিষ্ট্য নিয়ে এখন এমসিকিউ, যে কোনো বোর্ডের এমসিকিউ আপনি ইজিলি মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ, আপনাকে বলে দিলাম। তারপরেও তো আমি সলভ করাবো ইনশাল্লাহ। ওকে, কনফিডেন্স রাখেন, নিজের প্রতি একটু কনফিডেন্স রাখেন, আল্লাহ ভরসা, যা হয়েছে জীবনে বাদ দেন ইনশাল্লাহ, সামনে আগে যান। তো এখন আমরা দেখব হচ্ছে সংজ্ঞা তো হইল, এই গতিবিদ্যা মানে গতি চ্যাপ্টারটাকে আমরা সাধারণত 3টা টাইপে ভাগ করছি। কয়টা টাইপে? 3টা টাইপ। তো আজকে আপনাদের শুধুমাত্র টাইপ 1 নিয়ে আলোচনা করব, তারপর আমরা টাইপ 2 আর টাইপ 3 নিয়ে আসবো। কারণ একসাথে দিলে লেকচারটা 2-2.5 ঘন্টা চলে যাবে, যেটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হইতে পারে এতক্ষণ বসে থাকাটা। ওকে, তো ছোট ছোট ভাগ করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন টাইপ 1 এর ভিতর কাকে কাকে রাখছি। তো আমি টাইপ 1 এর ভিতর যে টপিকগুলো রাখছে সেটা হচ্ছে, নোট করে নিয়ে, সরণ, রিলেটেড ম্যাথগুলো দেখব, গড় বেগ, গড় দ্রুতি, ত্বরণ, তারপর যে গতির সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এস ইকুয়ালস টু ইটি প্লাস হাফ ভি স্কয়ার, এগুলো আমরা দেখব। ওকে, তো আমি একটু নোট করে দিতেছি। দেখেন কি কি টপিকগুলো দেখব। 1, সরণ নিয়ে বিস্তারিত ম্যাথমেটিক্স হবে। 2, গড় দ্রুতি, গড় দ্রুতি অথবা গড় বেগ। এরপরে আসবে হচ্ছে আপনার গতির সমীকরণ। এরপরে আসবে আপনার গতির সমীকরণের ভিতর কারা আছে একটু দেখে নেন। 1 নম্বরে আছে আপনার ত্বরণ বের করব, a equals to v minus u by t অথবা v equals to u plus at অথবা s equals to u plus v by 2 into t, তারপর আছে s equals to ut plus half at square, তারপর আসবে v square equals to u square plus 2s, তারপর আসবে s equals to vt, তারপর আসবে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st সমান সমান u প্লাস হাফ a টু টি মাইনাস 1। তারপর এই সমীকরণটা একটু অ্যাডভান্স, আপনাদের বোর্ডে মনে হয় আসে না এখনো, যদি আসে আমি দেখি না, আমার কাছে পাই না, আপনার কোথাও যদি আপনি দেখেন তাহলে আমাকে নক দিয়ে, আমি অবশ্যই এটা নিয়ে আলাদা দরকারে ছোট্ট একটা 2-2.5 মিনিট বা 3 মিনিট একটা ভিডিও বানাই দিব। এটা মেইনলি যদি একাডেমিক সেকশনটা হইতো বিস্তারিত অ্যাডভান্স পড়াইতাম, যেহেতু আমাদের এখন মিনিমাম টাইম, এই জন্য অ্যাডভান্স টপিকগুলো এখন আনতেছি না। কারণ তোমাকে মিনিমাম টাইমে এমন কিছু দিব না যে তুমি অ্যাবজর্ব করতে পারবে না, এমন কোনো চাপ তোমাকে দেওয়া হবে না। চেষ্টা করবো এই মিনিমাম টাইমে যতটুকু কম প্রেসার দিয়ে তোমার 80 বা 80+ নিয়ে আসা যায়, এতটুকু চেষ্টা করবো। তো এই ত্বরণটা হচ্ছে a equals to st minus sn by t minus n। যদি না দেখে থাকেন ভয় পান না, যদি এরকম ম্যাথ পান নক দিয়ে, আর নাইলে এটা বাদ দিয়ে দেন, এগুলো এখন জানার দরকার নেই, জাস্ট জানার দায়িত্ব ছিল, একটু দেখাই দিলাম। ওকে, তো কোনটা কিভাবে আসছে এটা নিয়ে বিস্তারিত একটু টপিকগুলো বুঝাই দিব। প্লাস আরেকটা টপিক তোমার একটু মিস হয়ে গেছে, যে কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাই, তোমার বইতে ছিল বৃত্তাকার পথে ঘুরাই কি হবে, এই জিনিসটা আমি দেখাই দিব। জাস্ট 30 সেকেন্ডের জন্য এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, 30 সেকেন্ড বা 1 মিনিট একটা ব্রেক নাও, একটু রেস্ট নিয়ে নাও।
ওকে, তো আশা রাখি আপনারা রেস্ট নিয়েছেন, আমিও 30 সেকেন্ড একটা রেস্ট নিয়েছি। গলাটা আসলে শুকিয়ে গেছিল, এই জন্য একটু পানি নিয়ে আসলাম। ওকে ওকে, এবার একটু দেখেন, একটু পরিচয় করা দিই। সেটা হচ্ছে ত্বরণ, সবাই জানি। ইউ আদি বেগ, ভি শেষ বেগ। সাপোজ ধরেন এখানে একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলতেছে, এখন সেখানে চলে আসলো, এখান থেকে যেখানে আসলো সময় লাগছে কত টি, অতিক্রান্ত দূরত্ব কত ধরলাম এস, এখানে শেষ বেগ কত ধরলাম বি। এই যে ত্বরণ যে বাড়তেছে, এই যে ত্বরণ যে সরি বেগ যে বাড়তেছে, এটাকে আমরা বলি কি ত্বরণ। ওকে, তো যদিও আমি সময়গুলো শেখাবো, ভয় পান না, জাস্ট আগের থেকে একটু পরিচয় করে দিচ্ছি। এটাকে আমরা বলতেছি ত্বরণ। এখন তাদের মধ্যে সম্পর্কটা কি, এই যে স্যার রিলেশন গুলো আমরা জানি, এটা অ্যাটলিস্ট পড়ে আসছে। আপনারা এত বোকা না বা এত কিছু অবহেলা করেন না যে এইগুলো দেখেন না, এরকম সায়েন্স হিস্ট্রি না আমার আমার জানা মতে নাই, এই বাংলার মাটিতে নাই, বিশ্বাস করি না। এগুলো অবশ্যই সবাই জানি, হয়তো এগুলো ম্যাথ কম পারি, এগুলো আমি আমি বুঝাই দেবো ম্যাথ কিভাবে করতে হয়, খুব এনজয় করবা আশা রাখি, একটু সাথে থাকো। তো আশা রাখি পরিচয়গুলো জানি। জাস্ট এখানে একটা জিনিস আমার বলা খুবই দরকার, যেটা অনেক টিচাররা স্কিপ করে যায়। এই সূত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনি কখনো কি চিন্তা করছেন এই ত্বরণ ও কিন্তু ভেক্টর রাশি, আদি বেগ, বেগ বলতেছে ভেক্টর রাশি, শেষ বেগ ভেক্টর রাশি, তাহলে কেন আমরা তার দিক নিয়ে আলোচনা করি না? এই যে দিক নিয়ে যে আলোচনা করি না, এই কারণে অঙ্ক কঠিন, এই কারণেই যে আমরা বেসিক নাই, শুধু ম্যাথ নিয়ে লাফালাফি করি। ওকে, তো আমরা এখানে সবসময় মাথায় রাখবো, আমি সবসময় এইভাবে এইভাবে আমার স্টুডেন্টদের সূত্রটা মুখস্থ করাই যে সবসময় মাথায় রাখবা, এখানে কোনো সময় প্লাস হইতে পারে, কোনো সময় মাইনাস হইতে পারে, আমি জানি না, তো এটা গ্যাপ রেখে দিবা, আমি জানি না কি হবে, কারণ ওর দিকের উপর ভেক্টর মানে কি প্লাস দিক হইতে পারে, মাইনাস দিক হইতে পারে। ওকে, আবার দেখেন ও প্লাস কোন দিকে জানি না, ও কোন দিকে জানি না, ও কোন দিকে জানি না, এখানে আর কোনো চিহ্ন দিবেন না, এটা প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে, জানি না, বিস্তারিত আলোচনা করব। তারপর দেখেন এটা টেনশন নাই, কেন একটু ভালো মতো খেয়াল করেন, এখানে ভেক্টর আছে, আবার তার উপর কি আছে আবার স্কোয়ার। তো দেখেন ভেলোসিটি বেগ যদি প্লাসও হয় তার উপর স্কোয়ার, আবার মাইনাস হলো স্কোয়ার, তো যাই করেন সবসময় তো প্লাসই আসবে, এই জন্য আর এদিকে তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, কারণ যাই দেন স্কোয়ার করলে প্লাস, স্কোয়ার করলে প্লাস, ঝামেলা নেই। তাহলে এখানে ঝামেলা আছে, ত্বরণ একদিকে হইতে পারে, সরণ আরেকদিকে হইতে পারে। ওকে, তাহলে এখানে আর কোনো চিহ্ন দিব না, কেন এইটা প্লাস এইটাও প্লাস হলে তখন প্লাস হবে, অথবা এইটা প্লাস এইটা মাইনাস, গুণ করলে মাইনাস হবে, কে কোন দিকে যাবে আমি জানি না। ওকে, তো সিমিলারলি এই যে এস ইকুয়ালস টু বিটি, এই হচ্ছে তোমার ঘটনা, এই হচ্ছে তোমার ঘটনা। এইসব না জানার কারণে অঙ্কটা এত কঠিন আকার ধারণ করে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ বুঝাই দেবো। আর ফাইনালি হচ্ছে যে এটা মাঝখানে একটা ছিল এস ইউ ভি, তবে এটা স্কোয়ার একটা শর্ত আগেই বলে দিই, আগেই বলে দিই, সেটা হচ্ছে বস্তু আদিবেগ ও শেষ বেগ যদি একই দিকে থাকে, একই দিকে থাকে তখন শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবা, আদারওয়াইজ পারবা না। নোট করে নাও যে বস্তুর আদি বেগ আর শেষ বেগ একই দিকে, তখনই গড় বেগ অ্যাপ্লাই করতে পারবা, অন্যথায় পারবা না। যেমন এরকম যদি হইতো, এরকম যদি হইতো যে ওর আদি বেগ এদিকে আর গাড়িটা এরকম কার্ভ পথে যেতেছে, এখন ভি এদিকে, তাকায় দেখেন ওর ডিরেকশন ছিল এদিকে, এই যে এদিকে, আর ওর ডিরেকশন এবার এদিকে শেষ বেগ, তাহলে দুইজনের ডিরেকশন তো আলাদা, এখন পারবেন না। সুন্দর মতো নোট করে নেন, এখন পারবেন না, এই প্রথম ক্ষেত্রে পারবেন, এই ক্ষেত্রে পারবেন না। ওকে, নোট করে নেন, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন দ্রুত দ্রুত। ওকে ওকে, এবার আসেন, মোটামুটি সমীকরণ জেনে ফেলছি, এখন একটা জিনিস আমরা স্কিপ করে আসছি, সেটা আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে কোন একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইলে, এই টপিকটা নিয়ে প্রচুর ক আসে, প্রচুর খ আসে, প্রচুর এমসিকিউ আসে, এবং এটা অধিকাংশ স্টুডেন্ট জানেই না কি হয়েছে তার বইতে কি দেওয়া আছে। দেখেন কি বলছে, একটু কঠিন লাগতে পারে, টপিকটা কঠিন আগে বলে দিলাম। ইন্টারমিডিয়েট আর ম্যাথমেটিক্স আসবে, খুব অ্যাডভান্স সেকশন নিয়ে আসবে, এখানে শুধু সংজ্ঞা আর পরিচয় দেখে ছেড়ে দেবো, শেষ। ওকে, তো দেখেন কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয়, এই যে আপনার বইতে কেউ একটা রশি দিয়ে ঘুরাইতেছিল একটা বালক, এই দেখেন বৃত্তাকার পথে ঘুরায়। ওকে, তো দেখেন এই ঘূর্ণনটা আপনি দুই ভাবে ঘুরাইতে পারেন, এক এইভাবে ঘুরাইতে পারেন হোয়াইট বোর্ডে, যাকে বলে উল্লম্ব তল, আবার এইটাকে এইভাবে ঘুরাইতে পারেন বা এইভাবে ঘুরাইতে পারেন আনুভূমিক তল। এই জিনিসগুলো তোমার ইন্টারমিডিয়েটে আসবে, যে উল্লম্ব তলে ঘুরাইলে কি হবে,
আনুভূমিক তলে ঘুরাইলে কি হবে, এই জিনিস। ওকে, তো এবারটা আসেন, আমি ধরে নিলাম আপনি এখন ঘুরাইতেছেন যেই তলে হোক, আপনার তল বোঝার দরকার নেই, আপনি ঘুরাইতেছেন। ঘুরাইলে দুইটা ঘটনা ঘটে। দেখেন, আমরা জানি বেগ, বেগ এটা স্কেলার নাকি ভেক্টর? কি স্কেলার নাকি ভেক্টর? ওকে, তো আমরা জানি, তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ, এটা বেগ, একটা ভেক্টর রাশি। এখন যেহেতু ভেক্টর রাশি, তাহলে কি আছে, তার মান আছে, তাহলে কি আছে স্যার, দিক আছে। আমরা তার সংজ্ঞা যাব স্যার, এই যে সরণ, গড়, দ্রুতি, গড়, বেগ সংজ্ঞা যাব, এইটা একটু ব্যাখ্যাটা দিয়ে দিই, তারপর আপনারা নোট করে দিব। আপনারা এমন না যে আজকে 9-এর বইটা পাইছে, যদি এরকম হয়তো আজকেই মাত্র ফিজিক্স বইটা পাইছে, তাহলে জীবনে এই টপিক গুলো আনতাম না। প্রথমে সরণ কাকে বলে, তারপরে বেগ কাকে বলে, দ্রুতি কাকে বলে, পার্থক্য কিভাবে পড়ে আসতাম। তারপর তো এত বিগিনার না, পড়ে আসছেন অগোছল, একটু গোছায় দেওয়ার দায়িত্বটা আমার। তো যেখানে যেখানে প্রবলেম আমি জানি সেখানে আমি হাত দিতেছি। ওকে, একটু গোছায় নিয়ে নিজ দায়িত্বে। ওকে, তো এবার একটু দেখেন, যেহেতু বেগ ভেক্টর রাশি, তার মান আছে, দিক আছে, তার মানে ধ্রুতি তাহলে কি রাশি, স্কেলার। ধ্রুতি তাহলে স্কেলার, তাহলে শুধুমাত্র তার কি থাকবে, মান। ওকে, আমরা জানি। এখন দেখেন, আমি যদি বলি এই ধ্রুতি চেঞ্জ করো, তো ধ্রুতি চেঞ্জ করো, তো ধ্রুতি চেঞ্জ করো মানে কি চেঞ্জ করতে হবে, শুধু মান চেঞ্জ করতে হবে। অর্থাৎ ধরে নাও প্রথমে ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 8 মিটার পার সেকেন্ড, বাস ধ্রুতি চেঞ্জ, ধ্রুতি চেঞ্জ। ওকে, ধরেন আমি এইভাবে বলতে পারি, সেইখানে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সেইখানে যাচ্ছে এবার 8 মিটার পার সেকেন্ড, বাস ধ্রুতি চেঞ্জ। এবার আসেন বেগ কিভাবে চেঞ্জ করতে হয়। এবার দেখেন, আমি বললাম ও এইদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভালো মতো খেয়াল করেন, ও এইদিকে যাচ্ছে এবার 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন তো, আমরা জানি এখানে কি চেঞ্জ হয়ে গেছে, বেগের মান, বাস বেগ চেঞ্জ। দিক কিন্তু চেঞ্জ হয় নাই, দিক চেঞ্জ হয় নাই। কিন্তু এখন দেখেন, এখন দেখেন, আমি ধরে নিলাম সে এরকম পথে চলে গেছে। এবার দেখেন তো, এই যে এখন যাচ্ছে এইদিকে, কত বেগে যাচ্ছে, আগের মতো 8 মিটার পার সেকেন্ড। তো দেখেন আগে কিন্তু বেগের দিক ছিল এটা, এখন দেখেন বেগের দিক হচ্ছে এইটা, মান কিন্তু এক। তার মানে দেখেন মান চেঞ্জ হয় না, কি চেঞ্জ হয়ে গেছে, সরি সরি, মান চেঞ্জ হয় না, কি চেঞ্জ হয়ে গেছে, দিক। তাহলে দেখেন মান এক থাকলো, যদি দিক চেঞ্জ হয় তাও বলবেন বেগ চেঞ্জ, দিক চেঞ্জ হইলেই বেগ চেঞ্জ, যদিও মান এক। তাহলে কি শিখলাম এখান থেকে, বেগ চেঞ্জ হয় দুই কারণে, মান চেঞ্জ হলো চেঞ্জ, দিক চেঞ্জ হলো চেঞ্জ। আর দুইটা চেঞ্জ হলে তো আরো ভালো, আরো তাড়াতাড়ি চেঞ্জ। ওকে, তার মানে যে কোনো একটা চেঞ্জ হলে বেগ চেঞ্জ, আর দ্রুতি মানে শুধু মান। ওকে, এটুকু তো বুঝতে পারছি। তো এবার দেখেন, এবার দেখেন বৃত্তাকার পথে থাকলে কি হয়, এবার দেখেন বৃত্তাকার পথে থাকলে এই ধরনের ঘটনা ঘটে। আপনি একটা বস্তুকে ঘোরাচ্ছেন, তাহলে এই বস্তু ধরে নেন একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। তো আমরা জানি কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন তার গতিপথের স্পর্শক বরাবর বাইরের দিকে থাকে হচ্ছে বেগের ডিরেকশন বা সরণের ডিরেকশন। আবার একটু নোট করে নেন, পজ করে, গতিপথের স্পর্শক বরাবর, অর্থাৎ ও যেখানেই থাকুক না কেন সবসময় গতিপথের স্পর্শক বরাবর বাইরে যাওয়ার চেষ্টা করবে। আর আপনি করবে কি জানেন, এই যে রশি দিয়ে যখন ঘুরাইতেছেন, দেখবেন আপনি একটা টান দিচ্ছেন, দেখেন টান ছেড়ে দিলে চলে যাবে, তার মানে আপনি টান দিয়ে ধরে রাখছেন। ও যাইতে চাইছে এদিকে, আপনি টান দিয়ে এদিকে ধরে রাখছেন, ধরে নেন এটা আপনার রশির দৈর্ঘ্য, আপনি টান দিয়ে এদিকে ধরে রাখছেন, এদিকে একটা টান বল প্রয়োগ করছেন এই যে এদিকে। ওকে, ধরে নেন সে এখন এদিকে আছে, ধরে নেন এখন সে এদিকে আছে, সে এই গতিপথের স্পর্শক বরাবর বাইরে যেতে চাবে, তারপরে টান দিয়ে ধরে রাখবেন, টান দিয়ে ধরে রাখবেন রশি দিয়ে, সেখানে আছে গতিপথের স্পর্শক বরাবর বাইরে যাবে, গতিপথের স্পর্শক বরাবর বাইরে যাবে, মানে যেখানে থাকুক সবসময় স্পর্শক বরাবর বাইরে যেতে চেষ্টা করবে। আর আপনি রশি টান দিয়ে ধরে রাখবেন, টান দিয়ে, আপনার কাজই হচ্ছে ওরা নিয়ে আসা শুধু। তাহলে এই বলটা কি করতেছে দেখেন, বেগ যাইতে চাইছিল এদিকে, দিক চেঞ্জ করে দিচ্ছে, যেতে চাইছে এদিকে, দিক চেঞ্জ করে দিচ্ছে, যেতে চাইছে এদিকে, দিক চেঞ্জ, দিক চেঞ্জ, দিক চেঞ্জ। তাহলে কি হইতেছে দেখেন, আপনি যেখানে টান দিচ্ছেন এই টান বল ওর দিক কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত চেঞ্জ করে দিতেছে, যদিও মানটা এক। দেখেন সব জায়গায় আমি ধরে নিচ্ছি সে ভি বেগে ঘুরতেছে, তাহলে যেহেতু মান এক, তাহলে দ্রুতি এক, দ্রুতি চেঞ্জ হয় না, কেন, মান চেঞ্জ হয় না। কিন্তু মান এক হলে কি হবে, দিক তো চেঞ্জ হইতেছে, দিক চেঞ্জ। এই দেখেন যেতে চাইছে ঘুরাই দিচ্ছেন টান দিয়ে, যেতে চাইছে ঘুরাই দিচ্ছেন, যেতে চাইছে ঘুরাই দিচ্ছেন।
ওকে, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এখানে দ্রুতি সেম আছে কিন্তু বেগ চেঞ্জ হয়েছে, বেগ এক নাই। তার মানে ও সম দ্রুতিতে ঘুরতেছে, সম বেগে ঘুরতে পারতেছে না, কেন? দিক তো চেঞ্জ হচ্ছে। তাহলে মাথা রাখবেন, বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে সে সর্বদা সম দ্রুতিতে ঘুরতে পারবে, সমবেগে পারবে না, অসম্ভব। সমবেগ কখনো হবে না, কারণ তার দিক চেঞ্জ করতেই হবে, তার বাঁকাইতে হবে, বাঁকাইতেই হবে। ওকে, তা সুন্দর মতো নোট করেন ভিডিও পজ করে, যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে সে সর্বদা সমদ্রুতিতে ঘুরতে পারবে, সমবেগে নয়। কেন? ব্যাখ্যা আপনার সামনে দেওয়া আছে। ওকে, এই হচ্ছে আপনার ঘটনা। এখন শুনেন, এখন একটু বিস্তারিত শিখবো। সেটা হচ্ছে এই কেন্দ্রের দিকে যে বল কাজ করে আমরা তো একটু হলো জানি, এমন না যে আমি আজকে ফিজিক্স বইটা পাইছি, আমরা একটু হলো জানি F ইকুয়ালস টু এম এ। তাহলে A ইকুয়ালস টু কি স্যার? F বাই এম। এই যে দেখেন আপনি যে একটা টান দিতেছেন, ওর তো ভর আছে, তাহলে এই যে কেন্দ্রের দিকে একটা টান দিচ্ছেন মানে কি এখানে একটা ফোর্স কাজ করতেছে, যাকে রশির টান টি বলে, রশির টান টি বলে, এটা একটা ফোর্স। তাহলে এইদিকে একটা ত্বরণ কাজ করতেছে, এদিকে একটা ত্বরণ কাজ করতেছে, এই ত্বরণটাকে বলে স্যার কেন্দ্রমুখী ত্বরণ। কি বলে এটাকে স্যার? কেন্দ্রমুখী ত্বরণ। তার বৃত্তাকার পথে ঘুরলে তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে, যে ত্বরণটা কি করে দেখেন, এই ত্বরণ কিন্তু ওর মান চেঞ্জ করে না, শুধু কি করতেছে? দিক, কারণ আপনার টান শুধু ওর দিক চেঞ্জ করছে। তাহলে বলতে পারি এই কেন্দ্রমুখী ত্বরণ শুধু কি পরিবর্তন করে? দিক পরিবর্তন করে, মান পরিবর্তন করতে পারে না, পরিবর্তন করে। একটু নোট করে নেন, এগুলো আমার বইতে নাই, একটু কঠিন লাগলো, একটু বোঝার চেষ্টা করেন, বুঝবেন আশা রাখি। তো আবার দেখেন আপনি টান দিচ্ছেন কেন্দ্রের দিকে, ওর দিক চেঞ্জ করতেছে। তাহলে এই কেন্দ্রমুখী ত্বরণ মানে কেন্দ্রের দিকে যে টান, যে ত্বরণ, আমরা জানি টান মানে ফোর্স মানে ত্বরণ, তাহলে যেই ত্বরণ দিক পরিবর্তন করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। এখন দেখেন, ধরে নেন আপনার বাসায় ফ্যান আছে, সুইচ অফ, অন করছেন, কি হবে? বেগ বাড়ছে না? তা দেখেন তো, প্রথমে বেগ ছিল কম, আস্তে আস্তে বেগ বাড়াইতেছে, কে বাড়াচ্ছে? এই বেগের মানটা কে বাড়াচ্ছে? তার মানে এই দিকেও একটা ত্বরণ কাজ করে, এইদিকে একটা ত্বরণ কাজ করে, তাকে যাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ। একটু নোট করে নিয়েন স্যার, এগুলো এগুলো বুঝলে ইন্টারমিডিয়েটে আমার পড়াইতে অনেক সুবিধা হবে। শুধু আমি ইকুয়েশন আইনে ম্যাথ শুরু করে দিব, কারণ আমি 9 10 এসে গেছি আপনাকে। তো দেখেন, তাহলে কোনো বস্তু ঘুরলে এই স্পর্শক বরাবর যে ত্বরণ কাজ করে তাকে স্পর্শকীয় ত্বরণ বলে। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে মান পরিবর্তন করা, মান পরিবর্তন করাই হচ্ছে ওর কাজ। তার মানে যদি দেখেন আপনার ফ্যান বন্ধ থেকে আস্তে আস্তে বাড়তেছে, তাহলে স্পর্শকীয় ত্বরণ পজিটিভ, ওই বেগের মান বাড়াইতেছে। আর যদি দেখেন আপনার ফ্যান চলতেছে চলতেছে, সুইচ অফ করে দিচ্ছেন, আস্তে আস্তে থেমে গেল, তার মানে কি এই বেগের মান আস্তে আস্তে কমায় দিছে কে? স্পর্শকীয় ত্বরণ। তখন ও মন্দন হিসেবে কাজ করবে, বেগ বাড়ালে ত্বরণ, বেগ কমাইলে মন্দন, এগুলো আমরা সবাই জানি। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো কোন বস্তু বৃত্তাকার পথে থাকলে কয় ধরনের ত্বরণ থাকে? এমসিকিউ আসলে বলবেন 2 ধরনের ত্বরণ, কেন্দ্রমুখী, স্পর্শকীয়। আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী ত্বরণ। কেন্দ্র বিমুখী ত্বরণ, একটু নোট করে নিন। এখন দেখেন কেন্দ্রমুখী আবার বলছে কেন্দ্র বিমুখী, এটা আসলে কই থেকে একটু বুঝে নেন। এটাকে সুডো ফোর্স বলে, যেটা আমরা ইন্টারমিডিয়েটে রেগুলার সেকশনে দেখবো, অ্যাডভান্স পার্টে যাই দেখবো, রেগুলার সেকশন এটা পাবা না। যাই হোক, তোমাকে আমি 9 10 এইভাবে শেখাইতে পারি। সেটা হচ্ছে এই ধরে নাও এইখানে একটা বস্তু আছে, এটা না এইদিকে একটা টান দিছ, সে কোন দিকে যাবে? তুমি বলবো স্যার ও তো এইদিকেই যাবে, কত ত্বরণে? এই ত্বরণে। ত্বরণ মানে কি? বল ডিভাইড বাই এম, তাই এটাই তো হবে। কিন্তু দেখো মজার ব্যাপার, ধরে নাও কেন্দ্র বিমুখী বল নাই, এটা নাই এখন, তাহলে এই দিকে যে টান দিছো ও তো এইদিকে যাওয়ার কথা ছিল। তুমি বললো স্যার এখানে স্পর্শকীয় ত্বরণ আছে না, ধরে নেন সে এখন সমবেগে ঘুরতেছে, যে ফ্যান সমবেগে ঘুরতেছে, বেগ বাড়তেছেও না কমতেছেও না, সমবেগ না, সরি ল্যাঙ্গুয়েজ ঠিক করলাম, সমদ্রুতি, কারণ বেগের দিক চেঞ্জ হয়। তাহলে সমদ্রুতিতে ঘুরতেছে, সমদ্রুতিতে ঘুরলে ত্বরণ শূন্য। কেন? ও বেগ বাড়াচ্ছে না কমাচ্ছে না, ও নাই, তাহলে শুধু একজনই তো আছে, তাহলে চিত্রটাতে এটাই হবে। তাহলে তো ভিতরে চলে আসার কথা, ও কেন বৃত্তাকার পথে ঘুরে? কখনো চিন্তা করছো এটা? কখনো চিন্তা করছো যে এখন তো এই বল যেতে আছে ওর তো ভিতরে আসার কথা, ভিতরে আসতেছে না কেন? কারণ
একই সময়ে সাথে সাথে বাইরের দিকে আরেকটা বল কাজ করে, এই জন্য সে ভিতরে আসতে পারে না, বাইরেও আসতে পারে না। যেমন ধরে নেন এরকম যদি হয়, এইদিকে না 10 নিউটন দিছেন, এইদিকেও না 10 নিউটন দিছেন, আপনি তো জানেন বস্তু কোন দিকে থাকবে, বইসেই থাকবে। এটা বল চ্যাপ্টার আসবে, নিট ফোর্স জিরো হবে, লোভ দিব। ওকে, তার মানে ওই স্থির থাকবে, এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। সে ডাইনও যাবে না, বামেও যাবে না, এদিকেই থাকবে। আর যদি গতিশীল থাকতো তাহলে সে উপরেই যেত। এখানে তাই হইতেছে, এই পাশেও যাবে না, এই পাশেও যাবে না, জাস্ট উপরে যাওয়ার চেষ্টা করবে। তোমার টান তো আছে, ব্যালেন্স করে দিতেছে। বুঝতে পারছি? তাহলে সুন্দর মতো নোট করে নাও। এখান থেকে তাহলে কি কি শিখলাম একটু ফিনিশিং দিয়ে দিই। কোন বস্তু বৃত্তাকার পথে থাকলে দুইটা ত্বরণ থাকে, কেন্দ্রমুখী ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ শুধু দিক পরিবর্তন করে, স্পর্শকীয় ত্বরণ মান পরিবর্তন করে। আর বৃত্তাকার পথে ঘোরার শর্ত নোট করে নেন, এমসিকিউ আসতে পারে এগুলো। বৃত্তাকার পথে ঘোরার শর্ত, কি শর্ত? কেন্দ্রমুখী বল ও বিমুখী বল, বা এভাবে লিখতে পারি কেন্দ্রমুখী সমান সমান কেন্দ্র বিমুখী বল। এখানে ছোট্ট করে লিখে নেন, কেন্দ্রমুখী বল সমান সমান কেন্দ্র বিমুখী বল। এই জিনিসটা মাথায় রাখেন, এটা এমসিকিউ আসবে আপনার। দেখেন কোন বোর্ডে আসছে জানি না, এটা চেক করে নিন। যে বৃত্তাকার পথে ঘোরা শর্ত কি বলবেন, কেন্দ্রমুখী আর বিমুখী বল সমান নিতে হবে। সমান হলে সে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই ওয়ার্ডটা কিন্তু আপনারা জানি কেমিস্ট্রির রাদারফোর্ডের যে মডেলটা ছিল সেখানে এই ওয়ার্ডটা পাইছিলেন। কেন্দ্রাতিক বল আর কেন্দ্রমুখী বল পরস্পর সমান, যাই না কতটুকু বুঝা পড়ছেন এই কনসেপ্টটাই মাথা রাখবেন। বৃত্তাকার পথে ঘুরতে হলে কেন্দ্র বিমুখী আর মুখী সমান হতে হবে। ওকে, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে, প্রচুর। যা বলছে শুধু সুন্দর মতো নোট করতে থাকেন, আপনার টেস্ট পেপারে সকল সিকিউ কমপ্লিট হয়ে যেতেছে, সকল সিকিউ ইনশাল্লাহ। ওকে, পাশাপাশি এমসিকিউ তো হবেই, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে ইনশাল্লাহ। ওকে, তাই স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, আশা রাখি এটা বুঝতে পারছেন। এখন আসেন কিছু ম্যাথমেটিক্স শুরু করব। তো সেটা হচ্ছে সরণ নিয়ে এখন আলোচনা করব। সরণ, খেয়াল করে শুধু সরণ নিয়ে আলোচনা করব। তো সরণ মানে কি, আমাদের বইতে একটা কমন এক্সাম্পল দেওয়া আছে এরকম। ওকে, তো দেখেন আপনি মনে করেন এরকম একটা রাস্তা দিয়ে যাইতে আপনি বি তে পৌঁছাইলেন। তাহলে এটা হচ্ছে আপনার অতিক্রান্ত দূরত্ব। আর সরণ হচ্ছে আপনি কোথায় ছিলেন আর কোথায় আসছেন, এইটার একেবারে স্ট্রেট লাইন, সরাসরি সংযুক্ত লাইনটা হচ্ছে সরণ। ওকে, আমি জানি এগুলো জানেন, জাস্ট একটু মনে করা দিতেছে। এখন একদম বেসিক থেকে দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, এগুলো পড়ানো প্রয়োজন নেই, আমি জানি, সময় নষ্ট করতেছি না, জাস্ট একটু দেখেন। তো সরণ তাহলে কি, তাহলে এখানে শর্ত আমরা লিখতে পারি, দেখেন সরণ হবে দূরত্ব থেকে ছোট অথবা সমান। এই এমসিকিউটা আপনার আসবে। তো কিভাবে আসলে একটু দেখেন। আপনি দেখেন এই যে আপনি গেলেন, দূরত্ব কিন্তু অনেক বেশি দেখেন, আর সরাসরি লেখাটা সবসময় কম, তাহলে সরণ সবসময় দূরত্ব থেকে কম হবে। কিন্তু আবার যদি এরকম হয় আপনি গেছেন এই থেকে বি, সরাসরি গেছেন, তখন এইটাই অতিক্রান্ত দূরত্ব, এইটাই সরণ। এই জন্য বলছি আবার সমানও হইতে পারে। ওকে, এই যে তোমার ঘটনা। তো দেখেন সরণ কিভাবে আসতে পারে আরো, যে সাপোজ ধরে নেন আপনি এ থেকে বি তে গেছেন, ভালো মতো খেয়াল করেন, কত মিটার, 10 মিটার গেছেন, গিয়ে আবার এখানে এসে বসছেন এই বরাবর সিতে, কত মিটার, 4 মিটার, এই গিয়ে আবার এসে বসছে, কোথায় আসছেন, সিতে আসছেন। এখন বলবো আপনার অতিক্রান্ত দূরত্ব কত, মাথা রাখবেন। অতিক্রান্ত দূরত্ব তো স্কেলার রাশি, কোনো সময় নেগেটিভ হয় না, শুধু যোগ করতে থাকবে। তাহলে কি হবে, গেছেন 10 মিটার, দেখেন গেছেন 10 মিটার, আসছেন 4 মিটার, তাহলে বলবেন 10 প্লাস 4 কত মিটার, 14 মিটার, শেষ। কিন্তু ভালো মতো খেয়াল করেন, সরণ মানে কি। এখন যদি বলে সরণ কত, সরণ তো ভেক্টর রাশি, ওর তো মানও আছে, দিক আছে। তাহলে মান কত, মান হচ্ছে কোথায় ছিলাম, কোথায় গেছি, কিভাবে গেছি জানার দরকার নেই, এটা জানার দরকার নেই,
কোথায় ছিলাম কোথায় গেছি, এই বরাবর স্ট্রেট লাইন, এবং এই আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকটাই হবে হচ্ছে স্মরণের দিক। তাহলে দেখেন ছিলাম এই জায়গায়, আসছি এই জায়গায়, কিভাবে আসছি জানার দরকার নেই। তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট, এইটা হচ্ছে আমার স্মরণের দিক। মান কত? টোটাল 10 থেকে 4 বাদ দেন, কয় মিটার থাকবে? 6 মিটার। 6 মিটার। শুধু মান বললে হবে না, দিক বলতে হবে। কোন দিকে? এসি, এ সি অথবা এ বি যাই বলেন, এসি বরাবর। ওকে, এই যে এসি বরাবর, অথবা এই দিকটা যদি পজিটিভ বলেন তাহলে বলবেন +6 মিটার, যেভাবে ইচ্ছা বলতে পারেন। বুঝতে পারছি? এই হচ্ছে আপনার ঘটনা। এখন দেখেন, আবার যদি সেম সিচুয়েশন দিই, একটু বুঝে নেন। এ থেকে বি তে গেছেন কত মিটার? 10 মিটার। এখন ঘুরে এইদিকে এসে পড়ছেন সিতে, কত মিটার? 15 মিটার। ধরে নেন ঘুরে, যেভাবে ঘুরে এইভাবে এসে পড়ছে। তো এটা আলাদা করে দেখাইছি, আলাদা করে না। সাপোজ ধরেন এই যে একদম বাঁকা হয়ে, যে বাঁকা হয়ে আবার এই বরাবর এইদিকে এসে পড়ছে, এইটা। তো কত মিটার আসছেন আমি বুঝাই দিলাম। এখন আসছেন আগের থেকে 15 মিটার। এদিকে গেছেন আর এখন এইভাবে ঘুরে যে এদিকে আসছেন। এখন বলবো দূরত্ব কত। দ্বিতীয় সিচুয়েশনে দেখো, অতিক্রান্ত দূরত্ব কত। তুমি বলবা এইখান থেকে শুরু করছি, স্টার্ট। তুমি বলবা যে এখান থেকে গেছি 10, আবার আসছে কত? 15। টোটাল কত? 25 মিটার। 10 + 15 কত মিটার? 25 মিটার। আচ্ছা, এখন যদি বলে এই সরণ কত, তো সরণ মানে আমরা জানি কোথা থেকে শুরু করছি আর কোথায় এসে থামছি, কিভাবে গেছি আমার জানার দরকার নেই। তাহলে এই জিনিসটা হবে এখন আপনার সরণ। এইটাই হচ্ছে আপনার সরণ, যার দিক হচ্ছে এটা। মান কত? মান কত বের করে ফেলেন তো, জানি অনেকেই সলভ করে ফেলছেন। দেখেন টোটাল 15, 15 থেকে 10 বাদ দেন, টোটাল কত? 5 মিটার। কত মিটার? 15 - 10 সমান কত মিটার? 5 মিটার। কোন দিকে? কোন দিকে? আমি ধরে নিলাম এটা হচ্ছে সি, তাহলে বলবেন এসি বরাবর। দিক বলে দিতে হবে কিন্তু। অথবা এসি যদি না বলেন তাহলে এইভাবে বলতে পারেন, এই দিকটা ছিল স্যার পজিটিভ, তাহলে এই দিকটা কি হবে দেখেন তো, এখান থেকে শুরু করছেন, এই দিকটাকে ধরছেন আপনি পজিটিভ, তাহলে এই দিকটা হবে কি স্যার? নেগেটিভ, ভেক্টরের নিয়ম অনুসারে। তাহলে বলবেন কোন দিকে এখন, পজিটিভ না নেগেটিভ? ফাইনালি পাইছি নেগেটিভ দিকে, এই যে মাইনাস দিকে। কত? 5 মিটার। তাহলে এইভাবে বলতে পারবেন -5 মিটার। এভাবে আপনার এমসিকিউ আসলেও আসতে পারে। ওকে, তো স্মরণে দুইটা এক্সাম্পল উঠায় নেন, স্মরণে আরো এক্সাম্পল আসবে, চমৎকার চমৎকার এক্সাম্পল আসবে। 9, 10 এ মানে এসএসসি তে যতটুকু দরকার ততটুকুই দেখাবো। তো নোট করে নাও। ওকে ওকে, আশা রাখি স্ক্রিনশট দিয়ে ফেলছো। এরপরে দেখি এক্সাম্পল নাম্বার 3। দেখো কি আসে স্মরণের। সেটা হচ্ছে তোমাকে যদি বলে, এই তুমি ধরে নাও এটা হচ্ছে তোমার পূর্ব দিক, এটা হচ্ছে তোমার পশ্চিম, সরি কি বললাম, এটা হচ্ছে তোমার পশ্চিম, পূর্ব পশ্চিম। ধরে নাও এটা হচ্ছে উত্তর, ধরে নাও এটা হচ্ছে দক্ষিণ। এই হচ্ছে তোমার ঘটনা। তো এখন তোমাকে বললো তুমি কোন একটা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করছো, মুখে যা বলবো একটু নোট করে নিও। কোন একটা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করছো, পূর্ব দিকে 5 মিটার, তার এটা হচ্ছে আমার পূর্ব। পূর্ব দিকে কত মিটার? ধরলাম ও থেকে শুরু করছি, এতে আসছে, কয় মিটার গেছি? 5 মিটার। কোন দিকে? পূর্ব দিকে। প্রশ্ন বলছে পূর্ব দিকে 5 মিটার গেছে। এরপর বলছে তুমি দক্ষিণ দিকে আরো 5 মিটার গেছো। তাহলে দক্ষিণ দিকে, যে দক্ষিণ মানে নিচের দিকে, নিচের দিকে যাওয়া শুরু করলাম, ধরলাম এখন বিতে আসছে, কয় মিটার আসছে? 5 মিটার। 5 মিটার গেছে আরো। এখন বলবে তোমার অতিক্রান্ত দূরত্ব কত, সরণ কত। তা দেখো তো কি বলবা। তুমি বলবা স্যার দূরত্ব হচ্ছে 5 + 5 কত? 10 মিটার। তো সরণ কত? সরণ হচ্ছে স্যার কোথায় ছিলাম আর কোথায় গেছি, এই বরাবরটা হচ্ছে আমার সরণ। কিভাবে গেছি জানার দরকার নেই। তো তাকে দেখেন তো, এটা একটা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাস অ্যাপ্লাই করেন না, অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? পিথাগোরাস অ্যাপ্লাই করেন। দেখেন এই যে এটা 90, এটা সবচেয়ে বড় বাহু, তাহলে অতিভুজ, তাহলে অতিভুজের জায়গায় লিখতে পারি সরণ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব। তো লম্ব ধরে নিলাম কত? 5 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 5 স্কয়ার। তাহলে সরণ স্যার কত আসলো? √5
25 25 √ 50 মিটার। ওকে, প্লাস দিক বলে দিবেন, কোন দিক? এই যে ওবি বরাবর, 50 মিটার ওবি বরাবর। এবার তীর চিহ্ন দিতে পারেন ওবি বরাবর। ওকে, তো এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। প্রশ্নটা বাংলা লিখে নেন। পূর্ব দিক বরাবর 5 মিটার, দক্ষিণ দিক বরাবর আরো 5 মিটার গেলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত? ওকে, তো নোট করে নেন এক্সাম্পল নাম্বার 3। ওকে ওকে, তো এবার দেখেন এক্সাম্পল নাম্বার 4। যদি এবার আমি বলি তো এই টপিকটা আরো কঠিন করা যায়, করলাম না, জাস্ট আরেকটা নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে কোন বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, তো ধরে নাও ফ্যানের পাখা, ফ্যানের পাখা কি হচ্ছে, নিজ জায়গায় দাঁড়ায় ঘুরতেছে এরকম। তো ধরে নিলাম সে ঘুরতেছে কত ব্যাসার্ধ নিয়ে, আর ব্যাসার্ধ নিয়ে। কোথায় ছিল? এতে ছিল। তো ঘুরতে 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 কোথায় আসছে তাকায় দেখেন, কোথায় আসছে? ধরে নেন বিতে, বিতে ঘুরতে ঘুরতে আসছে। তখন বলবে এই যে এ থেকে যে বিতে আসছে তার অতিক্রান্ত দূরত্ব কত, সরণ কত। দেখেন ভালো মতো খেয়াল, এগুলো বোর্ডে আসছে প্রচুর পরিমাণে, ভালো মতো দেখেন। তো এখন এখানে অতিক্রান্ত দূরত্ব আপনি কি বলবেন? তাকায় দেখেন পুরোটা ঘুরে আসলে হবে হচ্ছে পরিধি 2πr। এখন এ থেকে বিতে যাওয়া মানে কি, দেখেন পুরো পরিধিকে 4 ভাগ করছি, তার মধ্যে গেছে মাত্র 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ গেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোটাল পরিধির 4 ভাগের মাত্র 1 ভাগ গেছে, 4 দ্বারা ভাগ। ওকে, তাহলে কাটাকাটি করলে কত আসবে স্যার? πr/2। এটা হচ্ছে আপনার অতিক্রান্ত দূরত্ব এই প্রবলেমের। এখন বলবে সরণ কত, সরণ কত? তো দেখেন সরণ মানে আমরা জানি কোথায় ছিলাম কোথায় গেছি, এই বরাবর স্ট্রেট লাইন। কিভাবে গেছি আমার জানার দরকার নাই, এটাই হচ্ছে আমার সরণের দিক। তো কিভাবে বের করব? দেখলাম এই মান তো আর, এটাও তো আর ব্যাসার্ধ, তাহলে আবার দেখেন 90 ডিগ্রি পিথাগোরাস, আবার অ্যাপ্লাই করে দেন অতিভুজ স্কয়ার। দেখেন অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে সুতরাং দেখেন তো সরণ ইকুয়ালস টু কি আসবে? √2r², যাকে বলতে পারি রুট করে বাইরে নিয়ে আসি, আর স্কয়ার যদি রুট করে বাইরে নিয়ে আসি তাহলে আসবে √2r। এই এমসিকিউটা মাথায় রাখবেন, শুধু আর এর মান দেওয়া থাকবে, সরণ বের হয়ে যাবে। ওকে, তাহলে প্রশ্ন এভাবে বলতে পারে যে পরিধির 1/4 পরিধির 1/4 দূরত্ব অতিক্রম করলে সরণ কত? দেখেন 1/4 গেলে সরণ এই যে এ থেকে বিতে আসছে √2r। ওকে, তো ভিডিও পজ গুলো আমি মুখে যে প্রশ্নগুলো করছি এগুলো পজ করে নোট করে না, এভাবে আপনার বলবে। এরপরে দেখেন আরো বলতে পারে আপনাকে যে এই পরিধির মনে করেন অর্ধেক দূরত্ব অতিক্রম করছে, ব্যাসার্ধ প্রশ্ন দেওয়া থাকবে অথবা ব্যাস বলা থাকবে, ব্যাসার্ধে কনভার্ট করে নেবেন। তো আপনাকে বলবে পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখেন পরিধির অর্ধেক মানে এই যে পাশে এসে পড়ছে, এই যে বিতে এসে পড়ছে। কিভাবে আসছেন? ধরে নিলাম এইভাবে ঘুরে আসছেন। এখন বলবে অতিক্রান্ত দূরত্ব কত? তো দেখেন দূরত্ব সমান সমান হবে পরিধির অর্ধেক গেছে πr। ওকে, তাহলে প্রশ্ন বলবে এ থেকে বিতে গেলে অতিক্রান্ত দূরত্ব কত, বলবেন পরিধির অর্ধেক। অথবা প্রশ্ন যদি বলে দেয় পরিধির অর্ধেক দূরত্ব গেলে সরণ কত, তাহলে সরণ ব্যয় করবেন। দূরত্ব তো প্রশ্নে বলেই দিল, বলে দিলে তার বের করার কিছু নেই। তাহলে সরণ কত হবে আবার খেয়াল করেন। সরণ মানে হচ্ছে স্যার কোথায় ছিলাম কোথায় গেছি এই বরাবর, এইটাই হচ্ছে আমার সরণ, এটা হচ্ছে আমার সরণের দিক। পরে আমি তাকায় দেখলাম আরে এটা তো এইখান থেকে এটা তো ব্যাসার্ধ, এখান থেকে এটাও তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ প্লাস ব্যাসার্ধ কি আসবে স্যার? ব্যাস, ব্যাস লিখে দিবেন 2r, শেষ। ওকে, আচ্ছা এরপর যদি আবার বলে যে পরিধির 4/3 ভাগ দূরত্ব অতিক্রম করলে, 4/3 ভাগ, তাহলে কি হয়েছে দেখেন তো, এতে ছিলেন, এ থেকে বিতে আসছেন মানে 4/1 ভাগ, বি থেকে সিতে আসছেন মানে কি 4/2 ভাগ, এই যে এখানে এসে পড়ছেন, তাহলে 4/3 ভাগ দূরত্ব অতিক্রম করে ফেলছে। ওকে, তাহলে এইভাবে ঘুরে এখানে এসে পড়ছে। তাহলে অতিক্রম দূরত্ব কত? যদি বলে এরকম যে এইভাবে ঘুরে আপনি বিতে এসে পড়ছেন, তাহলে দূরত্ব হবে হচ্ছে আপনার টোটাল পরিধির কত, 4/3 ভাগ চলে গেছে। তো
তখন আসবে আপনার 3/4, যে 4/3 গেছে। তো কাটাকাটি করেন, তাহলে আসবে এখানে কত, 3/2 পাই আর। ওকে, মানে এটা বলে 3/4, অনেকভাবে বলে। যাই হোক, এখন বলবে সরণ কত, যদি প্রশ্ন বলে 3/4 দূরত্ব অতিক্রম করলে সরণ কত। সরণ মানে স্যার কোথায় ছিলাম কোথায় গেছি, এই বরাবর একটা টান দিয়ে দেন, এটা হচ্ছে আপনার সরণ, এইটা হচ্ছে আপনার সরণ। ওকে, তো এবার একটু খেয়াল করেন তো, তাহলে এখানে সরণ ইকুয়ালস টু কি লিখবেন, আবার ভালো মতো খেয়াল করেন। আমি দেখলাম আরে এটা তো ব্যাসার্ধ আর, আরে এইটাও তো ব্যাসার্ধ আর, তাহলে এইটাও ব্যাসার্ধ আর, এইটাও ব্যাসার্ধ আর, তাহলে কি আসবে স্যার, অতিভুজ স্কয়ার। আবার দেখেন 90 ডিগ্রি, একই জিনিস, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ক্যালকুলেশনটা আসবে, তাহলে আবার আসবে √2r। সিচুয়েশন চেঞ্জ হচ্ছে শুধু। ওকে, তো এই এক্সাম্পল চারটা প্রচুর পরিমাণে বোর্ডে আসছে, সিকিউতে আসছে, এমসিকিউতে আসছে। আশা রাখি এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো, স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, এরপরে দেখেন এক্সাম্পল নাম্বার 5, লাস্ট অপশন। এটা একটু কঠিন লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, একটু দেখে নেন। খুব কঠিন না, একটু কঠিন লাগবে। এতক্ষণ আমরা দেখলাম কোন একটা চাকা বা ফ্যান নিজ জায়গায় ঘুরছে, কিন্তু এখন চাকা যদি সামনের দিকে যায়, ঘুরতে ঘুরতে সামনে যায়, তাহলে কি হবে, এই জিনিসটা একটু দেখবো। ধরে নেন তার চাকা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। ওকে, তো তার ব্যাসার্ধ কত, প্রশ্ন বলে দিয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে আর। একটু বড় করে রাখতেছি। ধরেন এই যে একটা চাকা, তার ব্যাসার্ধ কত, প্রশ্ন বলে দিছে আর। এই যে পি বিন্দু, চাকাটা এদিকে ঘুরতেছে, তাহলে ঘুরতে ঘুরতে সামনে যাবে, ধরে নিলাম সে এখানে চলে আসছে, তো পি বিন্দুটা এখানে চলে আসছে, ধরে নিলাম সে ঘুরতেছে, তাহলে দেখেন পি বিন্দু নিচে নামতে 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 এখানে চলে আসছে। এখন বললাম পি বিন্দুর সরণ কত, পি বিন্দুর সরণ কত। ওকে, আচ্ছা, তো এখন দেখেন কিভাবে বের করবেন। তো বেসিক কনসেপ্ট, কোথায় ছিলাম কোথায় গেছি, কিভাবে গেছি জানার দরকার নেই। তাহলে দেখো পি বিন্দু ছিল এখানে, পি বিন্দু আসছে এখানে, তাহলে পি বিন্দুর সরণ হবে এটা, এটা হচ্ছে পি বিন্দুর সরণ। ওকে, তো কিভাবে করবো দেখেন, আমি দেখতেছি এইটা আর হলে তাহলে এটাও আর, তাহলে আমি পেয়ে গেলাম কি দেখেন, এখানে টোটালটা পেয়ে গেলাম আর প্লাস আর, কত পেলাম 2r। পি বিন্দু ছিল এখানে, আর ধরে নিলাম এই যে পি বিন্দু আসছে এখানে, এইটাই হচ্ছে আপনার সরণ। আমি আলাদা চিত্র করে দেখাইলাম, তাহলে এই মানটা পেয়ে গেলাম। এখন শুধু এই মানটা মিসিং, এটা পাইলে আবার পিথাগোরাস, আবার পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব। তো ভালো মতো খেয়াল করুন তো, পি বিন্দু এখান থেকে এখানে আসছে, মানে পুরা চাকার দেখেন তো, পুরা পরিধির অর্ধেক আসছে না, দেখেন ছিল এখানে, আইসা পড়ছে এখানে, তাহলে কত আসছে দেখেন, এই যে পুরোটার অর্ধেক আসছে মাত্র, দেখেন। তাহলে আমি বলতে পারি এইখানে যে ট্রাভেল করছে, এটা হচ্ছে টোটাল যে পরিধি ছিল তার মাত্র অর্ধেক আসছে। দেখেন না, ভালো মতো খেয়াল করেন, এখান থেকে আসা মানে কি, আসলে পি বিন্দু ঘুরতে 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 মাত্র এখানে আসছে, পরিধির অর্ধেক আসছে, এই বাকি অর্ধেক বাকি আছে। ওকে, তো এখন তাহলে এখানে চলে আসলো পরিধির অর্ধেক, 2 চলে গেল, থাকলো শুধু পাই আর। এই প্রশ্ন অ্যাপ্লাই করেন না, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে সরণ কি আসবে, সরণ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, তাহলে আসবে 2r স্কয়ার, 2r স্কয়ার প্লাস কি আসবে এখানে পাই আর স্কয়ার, স্কয়ার না করে একবারে রুট করে দিলাম, শেষ। চাইলে তুমি আরো ভাঙায় লিখতে পারো, 4r স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, আরো ভাঙা লিখতে পারো 4 প্লাস পাই আর স্কয়ার কমন নিয়ে একবারে রুট করে বাইরে নিয়ে আসলাম। ওকে, তো এইভাবেও রাখতে পারো, তোমার যেমনি ইচ্ছা রাখো, আর এর মান দেওয়া থাকবে, জাস্ট মান বসায় দিয়ে এভাবে সরণটা বের হবে। ওকে, তো সরণের লেকচারটা চাইলে আরো কঠিন করা যায়, আমাদের এসএসসি তে এর চেয়ে বেশি আর লাগবে না আপনার। ওকে, তো আশা রাখি এই সরণ টপিকটা কমপ্লিট, তো নোট করে নেন। ওকে ওকে ওকে, এরপর আসেন, এরপরে আসেন যে আপনাকে বলছে গড় দ্রুতি, এখন সরণ শেষ,
গড় দ্রুতি এখন আর গড় বেগ দেখবো। আচ্ছা, দ্রুতি আর বেগ এগুলো তো আমরা জানি। দ্রুতি মানে কি? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, মাথায় রাখেন। একক সময় অতিক্রান্ত দূরত্ব, ওই স্কেলার। আর সরণ এ বেগ কি? একক সময়ের সরণের পরিবর্তনকে বেগ বলে, অথবা সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। ওকে, যখন বেগ বলবা তখন সরণ নিয়ে আসবা, কেন? সরণ ভেক্টর, বেগ ভেক্টর। যখন দ্রুতি বলবা তখন দূরত্ব নিয়ে আসবা, কেন? দূরত্ব স্কেলার, দ্রুতি স্কেলার। বুঝতে পারছি? যেমন আমি যদি বলি এই 10 মিটার পার সেকেন্ড, তাহলে কি বুঝবেন? 1 সেকেন্ডে কত মিটার যায়? 10 মিটার। কোন দিকে যায় বলছি? বলি না, তাহলে দ্রুতি। আর যদি বলি এই 10 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে, ডানে, বামে, উপরে, নিচে, দিক বললেই বেগ। ওকে, জিনিস একটু মাথায় রেখে এখন আসে সরণ তো কিভাবে করে আমরা দেখালামই। গড় দ্রুতি আর গড় বেগ কি? ধরে নেন এ থেকে বিতে যাবেন, দেখেন ভালো মতো দেখেন, এরকম একটা পথে গেছে 10 মিটার। ওকে, এটা পথ হচ্ছে 1 নম্বর পথ। আরেকটা গেছেন এইভাবে 2 নম্বর পথ 3 মিটার। আরেকটা গেছেন মনে করেন এইভাবে 3 নম্বর পথ 15 মিটার। কিন্তু আপনি গেছেন এ থেকে বিতে গেছে, 3 ভাবে গেছে। তো এখন আপনাকে বলবে গড় দ্রুতি কত, গড় বেগ কত। তো মাথায় রাখবেন, গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ওকে, দ্রুতি মানে দূরত্ব বাই সময়, গড় মানে এভারেজ নিতেছে। কেন? এখানে এক এক সময় এক। আচ্ছা, এই আঁকা বাঁকা রাস্তাতে সব সময় 1 সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে তো সমান দূরত্ব অতিক্রম করবে না, কখনো বেশি কখনো কম। যেখানে বাঁকা ওখানে স্লো, আবার সোজা রাস্তা আবার দৌড় দিল। এখন যদি বলে গড়ে কতটুকু গেছে, তো মোট দূরত্ব নিয়ে সময় দ্বারা ভাগ করে দেন, মোট দূরত্ব বাই মোট সময়, এভারেজে এত এত মিটার পার সেকেন্ডে গেছে। ওকে, তো এইখানে এই কাজটাই করছি। এখানে দেখেন যদি বলে গড় দ্রুতি কত, তাহলে এখন গড় দ্রুতি আমরা বের করব এবি রাস্তার ক্ষেত্রে। এবি রাস্তা না, সরি, এবি তো গেছি, প্রথম রাস্তার ক্ষেত্রে। মাথায় রেখেন, এই যে প্রথম রাস্তার ক্ষেত্রে। তো গড় দ্রুতি কত আসবে? ধরে নিলাম এটা গড় দ্রুতি। গড় দ্রুতি সমান সমান কি আসবে? মোট অতিক্রান্ত দূরত্ব। আমি বলে দিলাম এইখান থেকে এখানে যে গেল তার সময় লাগছে 10 মিনিট, এখানে যে গেল সময় লাগছে 15 মিনিট, 15 মিনিট না, ধরে নেন 12 মিনিট। আর এখানে যে গেছে সময় লাগছে ধরে নেন 6 মিনিট। ওকে, এখন দেখেন যদি বলে প্রথম রাস্তায় দ্রুতি কত, তো দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব কত? 10 মিটার। সময় কত? 10 মিনিট। মিনিটকে অবশ্যই আমরা কিসে কনভার্ট করব? সেকেন্ডে। তো কাটাকাটি করার পর আসবে স্যার 1/60 এত মিটার পার সেকেন্ড। শেষ, ক্যালকুলেটর চাপ দিবে। আচ্ছা, এখন যদি বলে 2 নম্বর রাস্তায় গড় দ্রুতি কত, তো গড় দ্রুতি কি আসবে? দেখেন এইখান থেকে এখানে গেছেন, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 3 মিটার। সময় লাগছে কত? 6 মিনিট। মিনিট মানে অবশ্যই স্যার কনভার্ট করে নেবেন সেকেন্ডে। তো এখানে কাটাকাটি করেন, 3 2 হচ্ছে 120, 1/120 মিটার পার সেকেন্ড। 3 নম্বর পথে যদি বলে গড় বেগ বের করো, গড় দ্রুতি বের করো, তো 3 নম্বর পথে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 15 মিটার। আর সময় লাগছে কত? 12 মিনিট। মিনিট মানে এটা অবশ্যই সেকেন্ডে কনভার্ট করব, তাহলে আসবে তোমার এখানে ক্যালকুলেটর চাপ দিলে 1/48। ক্যালকুলেটর চাপ দিলে রেজাল্ট চলে আসবে। এইভাবে আমরা গড় দ্রুতি বের করতে পারি। ওকে, এখন আসেন গড় বেগটা তাহলে কি হবে? তো গড় বেগটা বের করা হয় সহজ কথা, যেহেতু বেগ ভেক্টর আসে তাহলে আসবে তোমার সরণ বাই সময়। শেষ। ওকে, তো দেখেন 1 নম্বর পথে যদি বলে গড় বেগ কত, গড় বেগ, এবার তীর চিহ্ন দিলাম যেহেতু বেগ ভেক্টর আসে। তো 1 নম্বর পথে দেখেন, আপনি যখন 1 নম্বর পথ দিয়ে যাবেন তখন সরণ কত দেখেন তো, সরণ কত? কিভাবে গেছেন জানার দরকার নেই, সরণ তো 3 মিটার। তাহলে আপনি বলবেন স্যার 3 মিটার। ওকে, কিন্তু 1 নম্বর পথে সময় লাগছে কত? 10 মিনিট। নিয়ে আসবেন আপনি এখানে 10 × 60। ওকে, আপনি কিন্তু গেছেন এখানে, এই যে এইভাবে গেছেন, সময় নিচ্ছে কয় মিনিট? 10 মিনিট। কিন্তু এটা তো দূরত্ব, আপনার লাগবে সরণ, সরণ পেয়ে গেছেন 3 মিটার, তাহলে সরণ বাই সময়। ওকে, তো এবার ক্যালকুলেটর চাপ দেন, করলে আসবে কত? 20, 200, 1/200 এত মিটার পার সেকেন্ড।
এরপর আসেন যদি বলে 2 নম্বর পথে গড় বেগ কত, তো 2 নম্বর পথে গেছেন ওইদিকে, তাহলে এটা অতিক্রান্ত দূরত্ব, এটাই সরণ, তাই সরণ হবে 3 মিটার। মিনিট সময় লাগছে কত 2 নম্বর পথে 6 মিনিট, মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 3 20 60 120। ওকে, তাহলে 1/120 এত মিটার পার সেকেন্ড। 3 নম্বর পথে যদি আপনাকে বলে এই গড় বেগ বের করেন তো 3 নম্বর পথে, তো 3 নম্বর পথে যে গেছেন এ থেকে বি, দেখেন যেভাবেই যান না কেন সরণ তো আপনার এইটাই, আপনি কিভাবে গেছেন এটা আমার জানা দরকার নেই। তো আপনি 3 নম্বর পথে এইভাবে গেছেন, তাহলে সরণ হবে এখন 3 মিটার। কিন্তু 3 নম্বর পথে সময় লাগছে কয় মিনিট, 12 মিনিট, মিনিট মানে 60 সেকেন্ডে কনভার্ট করবা। ওকে, তো এখানে 3 20 60, তাহলে 20 যদি হয় 12 দুগুণা 24, দেখো ক্যালকুলেটর ভুল করলে ক্যালকুলেটর তোমরা নিজ দিতে সলভ করে নিও, এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার গড় বেগ। এইভাবে তোমার গড় দ্রুতি গড় বেগ বের করতে বলতে পারে। ওকে, একটা কমন এক্সাম্পল দিলাম, আরেকটা এক্সাম্পল নিয়ে এই টপিকটা ক্লোজ করে দিচ্ছি, এই পর্যন্ত নোট করে নাও। ওকে ওকে, এরপরে যাচ্ছি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে এই টপিক ক্লোজ। সেটা হচ্ছে স্যার এইভাবে বলতে পারে গড় বেগ গড় দ্রুতি, যে উদাহরণটা আগে দিয়েছিলাম, এ থেকে যাত্রা আরম্ভ করে বিতে গেছে 10 মিটার, বি থেকে আবার এরকম ঘুরে, প্রথমে এ থেকে বিতে গেছেন, বি থেকে আবার ঘুরে মনে করেন সিতে আসছেন, আবার সিতে আসছেন, এই যে ঘুরে কোথায় আসছেন, সি বিন্দুতে আসছেন, এই দূরত্বটা আপনাকে দিয়ে দিছে কত 6 মিটার। সময় লাগছে কত, এ থেকে বি থেকে সিতে আসতে সময় লাগছে টোটাল 10 মিনিট। টোটাল কয় মিনিট, এ থেকে বি তে গেছেন, বি থেকে সিতে আসছেন, সময় লাগছে 10 মিনিট। কিভাবে গেছেন, এইভাবে গিয়ে আবার ফিরে আসছেন। জাস্ট তোমাকে চিত্রটা আঁকে দেখাইছি যে এইভাবে গেছি আবার ফিরে আসছি সিতে, ডিস্টেন্স 6 মিটার, ডিস্টেন্স 6 মিটার। এখন বলবে গড় দ্রুতি কত, স্যার দ্রুতি মানে কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্ব কত 10 + 6 কত হবে 16, সময় লাগছে কত 10 মিনিট, মিনিট হলে সেকেন্ডে নিয়ে নাও, ক্যালকুলেটরে চাপ দাও, চাপ দিলে যা আসবে 16/600, কত আসে দেখি, 16/600 করলে আসবে হচ্ছে তোমার 0.03, 0.03 না নিয়ে, আচ্ছা আরেক ডিজিট দেখাই, 027 এত মিটার পার সেকেন্ড। ওকে, আর যদি বলি গড় বেগ কত, গড় বেগ কত, বেগ মানে কি সরণ, তো সরণ কত এবার দেখেন তো, সরণ বাই সময়, এখন সরণ কত, কোথায় ছিলাম কোথায় গেছি, এটা হচ্ছে আমার সরণ। তো টোটাল গেছি 10 আসছি 6, তাহলে থাকলো কয় মিটার, আর 10 থেকে 6 বাদ থাকলো কয় মিটার, আর 4 মিটার, 4 মিটার হচ্ছে আমার সরণ, তাহলে সরণ হচ্ছে 4 মিটার, সময় লাগছে কত 10 মিনিট, তাহলে 10 × 60। ওকে, আশা রাখি বুঝতে পারছেন, সরণ বাই সময়, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলো, তাহলে আসবে কত 1/150, এই হচ্ছে আপনার মিটার পার সেকেন্ড। এইভাবে আপনার গড় দ্রুতি গড় বেগের নিয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ আপনার কাছে আসতে পারে। তো বেসিকটা স্ট্রং রাখেন, মানে কনসেপ্ট যদি ধরে রাখতে পারেন ফিজিক্সে, ম্যাথ আপনি দিনাজপুর বোর্ড না বরিশাল না ঢাকা ডাজন্ট ফ্যাক্ট, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ঝামেলা আছে, বিপদ আছে। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। ওকে ওকে, তো এখন আসেন কিছু সংজ্ঞা আমি স্কিপ করে গেছি, কারণ আমি জানি আমার সামনে একদম ক্লাস 9 বসা নাই, ক্লাস 9 আমার সামনে নাই যে বইটা মাত্র হাতে পেল, ব্যাপারটা এরকম না, এগুলো মুখে বলে দিচ্ছি। সেটা কি, যে বেগ কাকে বলে স্কিপ করলাম। আমরা জানি একক সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, আর একক সময় সরণের পরিবর্তনকে বেগ বলে। তারপর বললো আপনাকে সুষম বেগ কি, বলবেন সমান সময় সমান দূরত্ব অতিক্রম করলে সুষম বেগ। অসম বেগ কি, সমান সময় সমান দূরত্ব, সরি যেহেতু বেগ বলছি সরণ আসবে, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করতেছি, সমান সময়ে সমান সরণ ঘটলে হবে সমবেগ। আর যে বলে সমদ্রুতি, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সমদ্রুতি বলে। ওকে, আর যদি বলে অসমবেগ কি, সমান সময়ে সমান সরণ না ঘটলে তাকে অসমবেগ বলে, এক এক সময় এক এক রকম যদি হয় তাকে অসমবেগ বলে। ওকে, সেখানে তারপর আপনাকে বলবে তাৎক্ষণিক দ্রুতি কি, তাৎক্ষণিক বেগটা কি, এটা 1 মাসের জন্য আসে, ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স আছে,
ক্যালকুলাস, বাট 9-10 লাগবে না, যার সংজ্ঞাটা তোমার আসে সেটা কি তাৎক্ষণিক দ্রুতি। এটা একটু নোট করে দিই, এটা আমরা অনেকেই না বুঝি মুখস্থ করি, বা অনেকে বুঝিই না, সংজ্ঞা মুখস্থ করে পরীক্ষায় লেখা দিয়ে আসে। দেখে নেব তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ। তো আমরা জানি দ্রুতি বললে দূরত্ব আসবে, বেগ বলে সরণ আসবে, এইটুকুই ডিফারেন্স, আর কিছু না। তো দেখেন এটা কি বলছে আসলে। আমরা যদি ফরেন কান্ট্রিতে যাই, ফরেন কান্ট্রিতে যদি যাই, 1 মিনিট একটু বলা শুকায় গেল। আমরা যদি ফরেন কান্ট্রিতে যাই তখন কিন্তু আমরা দেখব যে হাইওয়েতে যদি ওভার স্পিডে যান গাড়ির কিন্তু মামলা হয়ে যায়। তো এটা খেয়াল করেন, একটা গাড়ি, ওখানে তো ল্যাম্বরগিনি, রোলস রয়েলসের মতো অনেক বড় বড় দামি দামি বাইক আছে, গাড়ি আছে, আবার 1000 সিসির বাইক আছে, তো টপ স্পিডে তারা যায়। তো একটা জিনিস খেয়াল করছেন রাস্তায় কিভাবে মেজারমেন্ট করে, দেখেন ধরে নেন এটা আপনার রাস্তা, এইখানে ধরে নেন কোন একটা রোলস রয়েলস আসতেছে হেভি টপ স্পিড নিয়ে, ধরে নেন 200-300 কিলোমিটার পার আওয়ার নিয়ে, ওকে, ল্যাম্বরগিনি আসতেছে ধরে নেন। এখন সেন্সরটা কিভাবে কাজ করে, এইখানে একটা সেন্সর থাকে, জাস্ট খেয়াল করেন এই রাস্তার মধ্যে একটা সেন্সর আছে, এই সেন্সরটা দেখবে এইতটুকু জায়গা, এই যে এইতটুকু জায়গা যেটা চোখেও দেখা যায় না, এইতটুকু জায়গা গাড়িটা কতটুকু সময়ের ভিতর গেল, এই ডিস্টেন্সটাই সে মেজারমেন্ট করে বলে দেয় ও এত বেগে গেছে, ওভার স্পিড আছে ধরো, কিন্তু এর আগে কত স্পিডে গেছে এর পরে কত জানে না, ওর সেন্সর উপর দিয়ে যেতে হবে, এই এতটুকু ডিস্টেন্স সে মেজারমেন্ট করে ফেলে। এইটুকু ডিস্টেন্স তো খালি চোখে দেখার কথা না, অথবা একটা ল্যাম্বরগিনির এতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে কতটুকু সময় লাগবে হিসাব করতে পারবা? এটা কি 1 সেকেন্ড লাগবে? কখনো না, মিনি মাইক্রো ন্যানো সেকেন্ডে চলে যেতে পারে যে সেই। ওকে, তাহলে দেখেন এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে খুবই ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা সম্ভব না, এত ক্ষুদ্র, বা যার অস্তিত্ব নাই বললেই চলে, এত ক্ষুদ্র। ওকে, এই দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লাগছে এটা আমরা মেজারমেন্ট করতে পারবো না, এত কম সময় লাগছে। তাই আমরা বলি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, মানে যে সময়টা লাগছে এটা প্রায় শূন্য, প্রায় শূন্য। তাহলে সংজ্ঞাটা কিভাবে সাজাবো, সংজ্ঞাটা নোট করে নেন, ইচ্ছে সহজভাবে। তোমার, আমার মনে হয় না তোমার ট্রেডিশনাল কোনো বইতে আছে, একটু নোট করে নেন, তোমাদের বইতে যেগুলো আছে একটু কঠিন করে লেখা, লিখে নেন। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, শূন্যের কাছাকাছি হলে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, মাথা রেখেন এই জিনিসটা শুধু অ্যাড করবে, যে সেই করে গেল মানে কি এতটুকু ডিস্টেন্স, এত সময় কম লাগছে এটা মেজারমেন্ট করতে পারবো না। তাহলে সময়ের ব্যবধান কতটুকু, শূন্যের কাছাকাছি হলে। এখন যদি বলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, আপনি এই জিনিসটা লেখার পর বলবেন শূন্যের কাছাকাছি হলে, এরপর আপনি যেই সংখ্যা লিখছেন ওটাই বসায় দিবেন। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে তাৎক্ষণিক দ্রুতি বলে। তাৎক্ষণিক মানে কি ইনস্ট্যান্টেনিয়াস, এই মুহূর্তে কত, একটু পরে কত জানার দরকার নেই, কারণ ওর তো সময়ের সাপেক্ষে চেঞ্জ হইতেই পারে। ওকে, তাৎক্ষণিক দ্রুতি বলে। আর এটার নিচে যদি বলি, এটার নিচে একটা সংখ্যা এসে বলো, যদি বলে তাৎক্ষণিক বেগ তাহলে বলবেন একক সময়ে সরণের পরিবর্তনের হারকে, পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে, তাৎক্ষণিক বেগ বলে। স্যার একই জিনিস, ওই সংজ্ঞাটা লিখছি, জাস্ট তাৎক্ষণিক বললে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিব বাস। তারপরে তাৎক্ষণিক দ্রুতি বললে এটা অ্যাড করে দিবেন, তাৎক্ষণিক বেগ বললে বলবেন একক সময়ে সরণের পরিবর্তনের হারকেও, যেহেতু সরণের পরিবর্তন হার বলছে আর একক সময় বলার দরকার নেই, জাস্ট বলবেন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে একক সময় অতিক্রান্ত দূরত্বকে তাৎক্ষণিক দ্রুতি বলে, অথবা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে। ওকে, ম্যাথমেটিক্স আমরা ইন্টারমিডিয়েটে পাবো, 9-10 জাস্ট সংজ্ঞাটা শিখলে এনাফ। একক কি, মিটার পার সেকেন্ড, কেন বেগ তো বেগই। ওকে, আচ্ছা গেল। এরপর আসবে হচ্ছে আপনার কাছে ত্বরণ, জাস্ট মুখে বলে দিই, সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ত্বরণ ভেক্টর রাশি। একক কি, মাত্রা কি, এগুলো আপনি পারবেন, এগুলো আমার পড়ানো কিছু না আশা রাখি। এরপর আসবে হচ্ছে সুষম ত্বরণ কি, তো বলবেন সমান সময়ে বেগের পরিবর্তন যদি সমান হয়
অর্থাৎ সমান সময়ে সমান পরিমাণ বেগ বাড়তেছে, তখন বলবেন সুষম ত্বরণ। অথবা সমান সময়ে সমান হারে বেগ কমতেছে, তাহলে বলবেন সুষম মন্দন। কেন? বেগ বাড়লে ত্বরণ, কমলে মন্দন, সঙ্গে একই, বাড়লে ত্বরণ, কমলে মন্দন। ওকে, আচ্ছা, এরপর বলে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? ওই একই জিনিস, জাস্ট অ্যাড করে দিবেন। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগের পরিবর্তনের হারকেই তাৎক্ষণিক দ্রুতি বলে। এই যেখানে জাস্ট লিখে দিবেন বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। ওকে, আমি মুখে বলে দিছি, কষ্ট করে নোট করে না, এগুলো খুবই ফান্ডামেন্টাল, এগুলো আপনারা শিখে আসছেন, তারপর একটু নোট ডাউন করে দিলাম। ওকে, এই ছিল তোমার টাইপ 1 এর মোটামুটি থিওরি, তোমাকে টোটালটা গোছায় দেওয়া হয়েছে, সূত্র সব দেখায় দেওয়া হয়েছে। এখন জাস্ট আমরা দেখব ম্যাথমেটিক্স। ওকে, যেহেতু লেকচারটা একটু বড় হয়ে গেছে, আমি তোমাকে দেখাই যে তোমার এই টাইপ 1 লেকচারের ভিতর কি কি আছে। আমি কালেক্ট করছি তোমাদের জন্য, দেখো। এই দেখো, এখানে আমি নিয়ে আসছি টাইপ 1 এর ভিতর। এই ক্লাসে জাস্ট একটু দেখাচ্ছি কি কি ম্যাথ আমরা করব। তো লেখাটা স্পষ্ট না হলে ভয়ের কিছু নাই, আমি একটু স্ক্রিনশট দিয়ে নিছি আর কি কালেক্ট করে। দেখো, এই যে এক্সাম্পল 1, এটা হবে তোমার এক্সাম্পল 1, টাইপ ওয়াইজ তোমাকে বুঝায় দেওয়া হবে। এটা হবে কি এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, এটা হবে তোমার এক্সাম্পল নাম্বার 3 টাইপ 1 এর ভিতর। হ্যাঁ, এটা হবে তোমার এক্সাম্পল নাম্বার 4, এটা একই ম্যাথ আসছে, সরি দুইবার আসছে, হ্যাঁ একই ম্যাথ। এটা হবে তোমার এক্সাম্পল নাম্বার 5, তাহলে টাইপ 1 এ 5টা ম্যাথ কালেক্ট করছি। লাস্ট আরেকটা ম্যাথ আছে মনে হয়, এই 6টা ম্যাথ প্লাস আরেকটা ম্যাথ আছে, সরি এটা না, আরেকটা ম্যাথ আছে, এটা না, এটা না, এটা না, এটা একটু পরে অ্যাড করে ফেলছি, এক্সাম্পল নাম্বার 7। এই 7টা ম্যাথ তোমার টাইপ 1 এ করাই দিব। এই 7টা ম্যাথ আসলে 7 ধরনের টাইপের ম্যাথ করেছি, 7টা ম্যাথ না, 7টা টাইপ তোমার সামনে নিয়ে আসছি। মানে টাইপ 1 এরই আবার 7টা টাইপ আছে, 7টা ক্যাটাগরি কোয়েশ্চেন হইতে পারে, তোমার সামনে আসতে পারে সৃজনশীল আকারে। প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে কল করছি, করে তোমার কনসেপ্টটা বুঝাই দিব, তারপর আমরা যাবো সৃজনশীলে, তখন দেখবো কত ইজি এগুলো। ওকে, তো যেহেতু লেকচারটা একটু বড় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, আমি শিওর না, একটু চেক করি। হ্যাঁ, অলমোস্ট 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে। আমি আর লেকচারটা বড় করতেছি না, আমি এই ম্যাথমেটিক্স গুলো এই যে পরবর্তী সেশনে তোমাকে এটা অ্যাড করে দেব। আর যদি বলো, তোমরা যদি কমেন্ট সেকশন করো যে স্যার লেকচার বড় হইলে সমস্যা নাই, 2.5 ঘন্টা 3 ঘন্টা যা লাগুক আমরা স্যাক্রিফাইস করব, তাহলে আমার জন্য খুব ভালো হয়, আমি এক লেকচারে সব টেনে যেতে পারবো। তোমরা আমাকে একটু রেসপন্স করো যে তোমাদেরকে এই 1-1.5 ঘন্টা ছোট ছোট ভিডিও দিলে ভালো হবে, নাকি এক লেকচারে সব দিয়ে দিলে ভালো হবে, আমাকে একটু জানাই দিও। আমি খুব চাচ্ছিলাম যে একসাথে দিয়ে দিই, 2 ঘন্টা 2.5 ঘন্টা যা লাগুক, কিন্তু সাহস পাচ্ছি না। আপনারা যদি সাহস দেন যে স্যার কোনো প্রবলেম নাই, আমি এক ভিডিওতে যেদিন যেই থিওরি পড়াবো ওই থিওরি সব ম্যাথ করা দেবো, এবার যতক্ষণ লাগুক। এতটুকু সাহস যদি দিতে পারেন, আমি আপনার লেকচারগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কষ্ট করতে রাজি আছি যদি আপনারা সাপোর্ট দেন ইনশাল্লাহ। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখলাম। তো কমেন্ট করে জানিয়ে দিও যে স্যার পরবর্তী লেকচারটা কি বড় করবো নাকি এভাবে ভেঙে ভেঙে দিব, আমাকে একটু জানিয়ে দিও। ওকে, একটু হেল্প করেন আমাকে। তো আজকে এই পর্যন্ত রাখলাম, পরবর্তী একটা ভিডিওতে আপনারা রেসপন্স করেন, এই ম্যাথগুলো আমি অ্যাড করে দিব, টাইপ 1 এর ম্যাথমেটিক্স। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা কোর্স বা ফ্রি কোর্স, আমরা তো ফ্রিতেই দিচ্ছি, তো ফ্রি একটা কোর্স দিচ্ছি। শুধু একটাই আশা আমাদের, আপনি শুধু A+ পান। শুধু আমাকে জানাই দিলে হবে স্যার আমি A+ পাইছি, আপনার ক্লাস করে, দ্যাটস ইট। এতটুকুই আমাদের সান্ত্বনা, যে না কিছু একটা তোমাদেরকে দিতে পারছি, বিনা স্বার্থে কিছু একটা দিতে পারছি আপনাদের। তো দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে, আপনাদেরকে যেন ভালো একটা কিছু দিতে পারি। আর ক্লাসের রেসপন্সটা কেমন হয়েছে আমাকে জানাবেন, খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। তবে ভালো হলে জানেন, খারাপ হলে আরো বেশি করে জানেন। খারাপ হলে কোথায় খারাপ হয়েছে এটা আমাকে জানেন, আমি ডেভেলপ করে নিব। ভালো তো সবাই করে, খারাপটা দেখে শুনতে চায় না, কিন্তু আমি কিন্তু খারাপটা বেশি বেশি শুনতে চাই। কেন? আপনি খারাপ দিকটা বললে ওই খারাপ দিকটা আমি মিনিমাইজ করতে পারবো, যে আমার লেকচারে কোথায় সমস্যা। বোর্ডের প্রবলেম গুলো দেখেন না, আমার এখানে ডিজিটাল বোর্ড নাই, আমার এত ইনভেস্ট নাই এখন আপাতত। তো আমি আমার মানে এই মিনিমাম টাইমের ভিতর যতটুকু পারছি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। এগুলো আমাকে একটু স্যাক্রিফাইস করেন, যে স্যার আপনার ডিজিটাল বোর্ড নাই, স্যার আপনার লেখাটা একটু দেখতে অসুন্দর, এগুলা একটু স্যাক্রিফাইস করেন। আপনি কন্টেন্ট কি পাইতেছেন এটা দেখেন। আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজিটাল বোর্ড, অনেক বড় কিছু হবে।
জাস্ট সাথে থাকেন, এই আর কি সর্বোচ্চ চাও আপনাদের কাছে যে আমার জন্য দোয়া করেন যাতে ভালো কিছু একটা দিতে পারে। ওকে, তো আশা রাখি আমার ছোট ছোট ভুলগুলো আপনারা স্যাক্রিফাইস করবেন আর আমার কমেন্টে অবশ্যই জানাই দেবেন ক্লাসটা কেমন হয়েছে। তো আর কিছু বললাম না, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।